ওকে, সো গতকালকে আমি কি করছিলাম, দুইটা আপনাদের ক্লাসরুম ভিডিও দিয়েছিলাম। একটা হচ্ছে এইচটিএমএল ফর্মস, যেটা 47 মিনিটের ভিডিও একটা, আরেকটা হচ্ছে এইচটিএমএল মেটা ট্যাগস এন্ড সিমেন্টিক্স। তো যেহেতু বলেই দেওয়া আছে এটা হচ্ছে ক্লাস 2, মানে এটা আগে দেখবেন, এটা পরে দেখবেন ক্লাস 3। এরপর হচ্ছে ওই ভিডিও বেসিস দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট ফর্মস, মানে এই ভিডিওর আন্ডার এটা অ্যাসাইনমেন্ট ফর্মস। আর হচ্ছে এই যে ট্যাগ নিয়ে কথা বলা হয়েছে ওইটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি, কারণ এটা খুবই সহজ জিনিস, এটা ম্যাক্সিমাম মানুষই পারেন, মানে পারবেন, এটা কঠিন কিছু না, যা দেখা যাচ্ছে ওইটাই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আসলে। ঠিক আছে, বাট এটা একটু ডিফিকাল্ট, কারণ যারা হচ্ছে ফার্স্ট টাইম লেআউট নিয়ে কাজ করবেন তাদের জন্য এটা ডিফিকাল্ট। তো আমি পুরো আজকে এই জিনিসটা রিক্যাপ করবো। ওকে, এখান থেকেও দেখবেন, আজকের ক্লাসটাও দেখবেন। আচ্ছা, তো যেহেতু ফর্ম অলরেডি এখানে দেওয়া আছে, ছোট্ট একটা ভিডিও, বেশি বড় না, খুবই সহজ একটা জিনিস, তো এটা সবাই এখান থেকে দেখে নেবেন। এটা আমি রিক্যাপ করতেছি না আপাতত, বাট যেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, যেটা আমরা অলওয়েজ ইউজ করব, সবসময় লাগবে, সবসময় বুঝতে হবে। হ্যাঁ, ক্লাস 3টা বুঝেন না, এটাই এটাই আমি আজকে রিক্যাপ করবো, সো টেনশনে কিছু নাই। ওকে, সো যারা এটা বুঝেন নাই কোনো সমস্যা নেই, আজকে রিক্যাপ করবো, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এই ভিডিও দেখে আশা করি এইচটিএমএল ফর্মস নিয়ে কোনো কনফিউশন থাকবে না। ওকে, সো এখন আসি এইচটিএমএল মেটা ট্যাগস আর সিমেন্টিক্স। ওকে, এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন টু সিএসএস। সিএসএস কিভাবে কাজ করে সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছিল আর কি। তো এই তিনটা টপিক আমরা আজকে আবার ডিসকাশন করব, কোনো টেনশন নাই। আচ্ছা, তো শুরুতে কি করব, তো আমি এখানে একটা ফাইল বানাই ফেললাম, সেটা হচ্ছে আহ সিএসএস। আচ্ছা, এইভাবে না লিখে সেটা হচ্ছে ধরেন স্টাইল দিব। আচ্ছা, ধরেন ডিজাইন ডট এইচটিএমএল, আমরা ডিজাইন শিখবো। ঠিক আছে, একটা ফাইল বানালাম ডিজাইন ডট এইচটিএমএল। ওকে, এখানে অনেকগুলো ট্যাগ আছে, এই ট্যাগ নিয়ে আমি একটু পরে কথা বলবো। ওকে, এগুলো আমি রিমুভ করে দিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো সবাই খেয়াল করে দেখেন। তো আমি একটা ফাইল তৈরি করলাম ডিজাইন ডট এইচটিএমএল। আমরা ওই জিনিসগুলো, যেমন গত ক্লাসের ফর্মসটা আমি বললাম যে এখান থেকে দেখে নিবেন, এটা আমি কভার করতেছি না বা রিক্যাপ করতেছি না, কিন্তু সহজ জিনিস। আমরা স্টার্ট করতেছি হচ্ছে, প্রথমে দেখবো হচ্ছে আপনাদের ডিজাইন কিভাবে কাজ করে। আমাদের গত ক্লাসে বলছিলাম যে সিএসএস নামে কিছু একটা আছে, যেটা দিয়ে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা যায়। ওকে, তো এটার অনেকগুলো ওয়ে আছে আর কি, তো সেটা ইন্ট্রোডাকশন। ওকে, তো আমি লিখে দিলাম ইন্ট্রোডাকশন টু সিএসএস। এখন বলতে পারেন অনেকে, ভাই আমি তো এইচটিএমএল পুরোপুরি শিখি নাই, তো সিএসএস কে জানা লাগবে? হ্যাঁ, তো পুরোপুরি যে শিখে লাগবে এমনটা না, এখানে কিছু কনসেপ্ট আমরা নিব। ওকে, ওই কনসেপ্ট গুলো জাস্ট ক্লিয়ার করবো। ওকে, আচ্ছা, তো দেখেন, আমরা ফার্স্ট ক্লাসে কি শিখছিলাম, যে আমরা H1 দিয়ে কিছু একটা লিখতে পারতাম, যে লরেম ধরেন 20, তাহলে H1 ট্যাগ, এটাকে যদি আমি ওপেন করি লাইভ সার্ভারে, এই যে যেটা দেখতে কি মোটামুটি এমন দেখাচ্ছে, তাই না? ওকে, সো এখন একটা কাজ করে আমি এগুলো পাশাপাশি নিয়ে আসি। ঠিক আছে, অনেকের হয়তো বা কনফিউশন থাকতে পারে, কাজ করি। ওকে, যেহেতু আপনার অনেকে পাশাপাশি দেখতে অভ্যস্ত, তো এটা আমি এই জন্য এভাবে রাখলাম। ওকে, সো ফাইল তৈরি করলাম ডিজাইন ডট এইচটিএমএল। এখানে কি দিছি, যে আজকে আমাদের ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সিএসএস, যে সিএসএস কিভাবে কাজ করে বা স্টাইল কিভাবে কাজ করে। ওকে, তো এটার জন্য আমি একটু ছোট্ট করে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। যদি আমি সিএসএস এ ক্লিক করি, আমাদের উচিত হলে ডকুমেন্টেশন একবার হলো পড়া। কি বলছে, যে সিএসএস ইজ আ ল্যাঙ্গুয়েজ উই ইউজ টু স্টাইল এন এইচটিএমএল ডকুমেন্ট। এইচটিএমএল ডকুমেন্ট কি, এই পুরো এইচটিএমএল ফাইলটি হচ্ছে এইচটিএমএল ডকুমেন্ট। ওকে, আচ্ছা, তো এটা কি জন্য ইউজ করা, এটা একটা ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে কি আমরা ডিজাইন করার জন্য ইউজ করি। ওকে, আচ্ছা, এই তো। আর এটা ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আমি আর এত ডিটেলস এখান থেকে গেলাম না, আমি আমার মতো করে স্টার্ট করে আপনাদের বোঝানো শুরু করি। ওকে, সো আমরা গত ক্লাসে এইচটিএমএল বলে কিছু একটা দেখতেছিলাম, তাই না? আচ্ছা, তো এইচটিএমএল কি জিনিস, আমরা এইচটিএমএল যে আমরা একটা টেমপ্লেট, বেশি কিছু না, এর মধ্যে অনেকগুলো এলিমেন্ট দেখলাম, H1 H6, এরপর অনেকগুলো ফরম্যাটিং এলিমেন্ট, অনেকগুলো আমরা এলিমেন্ট দেখলাম। এর মধ্যে একটা অ্যাট্রিবিউট আমরা শিখছিলাম স্টাইল নামে, আশা করি সবার মনে আছে। ওইটাতে কি করছিলাম, আমরা খালি কালারটা দিতে পারতেছিলাম, যে কালার যখন রেড দিতাম ওই টেক্সটের কালার চেঞ্জ হয়ে যেত, তাই না? চেঞ্জ হইতো, সেটা হইতে পারে পি ট্যাগ, সেটা হইতে পারে H6 ট্যাগ, সেটা হইতে পারে H4 ট্যাগ, যে কোনো ট্যাগ হোক না কেন, সবার একটা নিজস্ব অ্যাট্রিবিউট আছে। নামকে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, যেটা দিলে কি হয়, লেখার বা হচ্ছে আপনার অ্যাটলিস্ট কালারটা খালি চেঞ্জ করা যায়। ধরেন হচ্ছে কালার এটা দিলাম ব্লু, দেখেন ব্লু হয়ে গেছে, এটা ব্লু কালার হয়ে গেছে। আর এই ধরেন H4 ট্যাগটা, এটা ধরেন এটা দিবে হচ্ছে স্টাইল
আচ্ছা, সো স্টাইল কি দিব, ধরেন হচ্ছে কালার গ্রিন। ওকে, তো দেখেন তিনটার কিন্তু কালার কিন্তু হয়ে গেছে। তো আমরা এটা খালি শিখছি। তো এইটাই কি, এটাও কিন্তু একটা কি ওয়ান কাইন্ড অফ স্টাইল বা সিএসএস। কিভাবে কাজ করে একটু পরে আমি ডিটেলসে বলতেছি। আচ্ছা, তো সবার আগে আমরা একটা বিষয় ভালো মতো জেনে নিই, আমি কমেন্ট করে বুঝাই দিই আপনাদেরকে যে অনেকগুলা টাইপ আছে স্টাইল লেখার। ওকে, তো রুলস ফর রাইটিং সিএসএস। ওকে, আচ্ছা, যদি দেখতে সব অসুবিধা হয় জানাবেন। ওকে, সো রুলস এর মধ্যে প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে টাইপস গুলো বুঝবো যে কয় টাইপে করা যায়। ঠিক আছে, টাইপস, স্টাইল শিট। ওকে, স্টাইল শিট কোনটা, আমরা যে ডিজাইন করে এটাকে স্টাইল শিট বলবো আসলে। ওকে, তো এর মধ্যে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমার ইনলাইন সিএসএস। আমি নাম্বার 1 দিয়ে লিখি যাতে বুঝতে সুবিধা হয়, যে ইনলাইন সিএসএস। এরপর হচ্ছে আপনাদের ইন্টারনাল সিএসএস। এরপর হচ্ছে আপনাদের এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, তো এই তিনটা জিনিস লিখছি, এটা কি কমেন্ট করছে তাই না? কমেন্ট কিভাবে করে আপনারা ভালো মতো জানেন, যেটা হচ্ছে ডকুমেন্টেশন, জাস্ট আমাদের বোঝার জন্য বা ডেভেলপারদের পড়ার জন্য আর কি। ওকে, এটা নোট। আচ্ছা, সো রুলস ফর রাইটিং সিএসএস। তো আমি এখানে লিখলাম যে টাইপস অফ স্টাইল শিট। সো রুলস গুলো আমরা একটু পরে জানবো কি যে কিভাবে লিখতে হয়, বাট তার আগে জেনে নিয়েছে টাইপ কি কি। তো তিনটা ওয়েতে আমরা চাইলে ওয়েবসাইট ডিজাইন করতে পারি। ওয়েবসাইট ডিজাইন বলতে আমরা স্টাইল শিট লিখতে পারি বা হচ্ছে সিএসএস লিখতে পারি। ওকে, সো প্রথম যেটা সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। তাহলে বলতে ভাই ইনলাইন সিএসএস কোনটা? এই যে আমরা একটা ট্যাগ দেখলাম বা একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে কি করছি, স্টাইল দিছি না, এটাই হচ্ছে কি আমার ইনলাইন সিএসএস। এই স্টাইল ট্যাগের মাধ্যমে কি হয়, ডিজাইন করা যায়। তো আমরা একটা প্রপার্টি শিখছি, সেটা হচ্ছে কি কালার, তাই না? কি শিখছি, খালি কালারটা শিখছি, এর বাইরে কিছু শিখছি, এর বাইরে কিন্তু আমরা কিছু শিখি নাই। তো এছাড়া আরো অনেকগুলা কি প্রপার্টি আছে। আচ্ছা, তাহলে আমি এতগুলো প্রপার্টির নাম কোত্থেকে জানবো, কিভাবে জানবো, কিভাবে শিখবো, আপনার মাথায় আসতে পারে। সো এইগুলো শিখার জন্য এখানে যখন সিএসএস এ যাবেন, দেখবেন সিনট্যাক্স, সিলেক্টরস, হাউ টু, কমেন্টস, কালার্স, এরকম অনেকগুলো অপশন এখানে চলে আসছে। দেখছেন? আচ্ছা, অনেক কিছু আছে। তো এগুলা তো একদিনে মুখস্থ হবে না, এটা আসলে করতে করতে এমনি অভ্যস্ত হয়ে যাবে। সো প্রথম যেটা আমরা শিখছিলাম সেটা কি, যে কালার। আমরা একটা কালারের নাম দিতাম, ওই কালারের লেখাটা হয়ে যেত, তাই না? আচ্ছা, সো আমরা এখন আরেকটা প্রপার্টি দেখব। ঠিক আছে, তো সিএসএস লেখার রুলসটা আমি বুঝাই দিই আরেকবার, যে এটার মধ্যে দুইটা জিনিস থাকে, একটা কি যে প্রপার্টি, আরেকটা হচ্ছে কি ভ্যালু। ওই প্রপার্টির নাম আমরা দিয়ে দিই, সেটা হইতে পারে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এরকম অনেকগুলো প্রপার্টি আছে, যেগুলো নামটা এখানে ডিফাইন করে তারপর কোলন দিয়ে এরপর তার ভ্যালুটা দিয়ে দিতে হয়। যেমন রেড একটা ভ্যালু কালারের। ওকে, যেমন কালার রেড হয়ে গেছে, এরপর লাস্টে সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। এটা কি, এটা হচ্ছে রুলস। ওকে, তো রুলস এর মধ্যে আমি কিছু জিনিস আরো অ্যাড করি, যে ইনলাইন লেখার জন্য যে রুলসটা, ঠিক আছে, জাস্ট ইনলাইন সিএসএস লেখার জন্য সেটা কি, যে আমাদের স্টাইল দিয়ে, মানে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে কি করতে হবে, ওইটার মধ্যে একটা প্রপার্টি যাবে, তার মধ্যে কি একটা ভ্যালু আছে। ওকে, আর সেমিকোলন দিয়ে শেষ হয়েছে। দেখছেন, এই হবে অনেকটা। আচ্ছা, তো এগুলা কি, এগুলো হচ্ছে একটা প্রপার্টি। কেন বললাম, যে আমাদের এই নামগুলো টার্মগুলো জানতে হবে যে কোনটাকে কি বলে। আর রেটটা কি, রেটটা হচ্ছে আমার ভ্যালু। ওকে, তো আমরা যখন স্টাইল আমরা ডিফাইন করি তখন একটা প্রপার্টি, একটা ভ্যালু দিই। তো আমরা আরেকটা স্টাইল শিখি, যেমন হচ্ছে সেম ভাবে আমি এখন এটার ভিতরে আরো অনেকগুলো দিতে পারবো। ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি, দেখেন আমাকে সাজেশন দিচ্ছে, দেখছেন যে সাজেশন দিচ্ছে অটো ব্যাকগ্রাউন্ড কালার, এন্টার দিলাম, দিলাম ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়ামেরিন, সাজেশন দিচ্ছে, দিলাম সেভ। এই দেখেন কালার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আরেকটা ব্যাপারটা শিখে ফেললাম, যে ব্যাকগ্রাউন্ড কালার মানে হচ্ছে পিছনের যে কালারটা চেঞ্জ করতে চাইলে কি দিব, দেখবো ব্যাকগ্রাউন্ড কালার, এরপর কালারের নাম। এই তো, সেমিকোলন দিয়ে শেষ করে আমি এখানে আরেকটা দিব। এবারটা ধরেন হচ্ছে আমি লেখা বড় করতে যাচ্ছি, তাহলে আমরা ইউজ করতে পারি হচ্ছে ফন্ট সাইজ নামে কিছু একটা, দেখছেন? ফন্ট সাইজ মানে লেখাটা বড় করব, কি দিব বললাম হচ্ছে, আমরা জানি 1 পিক্সেল দিলে অনেক ছোট হয়ে যায় ইমেজ, দেখছেন দেখাই যাচ্ছে না 1 পিক্সেল। আমি দিলাম হচ্ছে 100 পিক্সেল। ঠিক আছে, এই দেখেন অনেক বড় হয়ে গেছে। ওকে, আচ্ছা, সবাই একটু ভিডিও গুলো অফ করে রাখবেন, হ্যাঁ। ওকে, সো দেখেন আমরা যখন 100 পিক্সেল দিচ্ছি, তখন কি হচ্ছে, ফন্ট কিন্তু অনেক বড় হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো তার মানে হচ্ছে আমরা ফন্ট সাইজ দিয়ে
যে কোনো ফন্টের সাইজ বড় ছোট করতে পারি। 40 দিলে দেখেন 40 পিক্সেল হয়ে গেছে। তাহলে ভাই 1 পিক্সেল সমান সমান কত? 1 পিক্সেল আমরা দেখেই বুঝতেছি, আমি 1 পিক্সেল দিয়ে দেখতে এমন দেখাচ্ছে, কিন্তু দেখাই যাচ্ছে না। 10 পিক্সেল দিলে কেমন দেখায়? একটু দেখা যাচ্ছে হালকা করে। 16 দিলে আরেকটু বড়, ঠিক আছে। আর 32 দিলে তো আপনার একটু বড় দেখবেন আর কি। তো এইভাবে করে আমরা এই ফন্ট সাইজ আমরা প্রপার্টি আছে যেটা দিয়ে কি করা যায়, এই লেখার সাইজটা বড় ছোট করা যায়। এটা সবার জন্য কাজ করবে। ফর এক্সাম্পল আমি ফন্ট এখানে সেম ভাবে ফন্ট সাইজ ইউজ করতে পারি। ধরেন এখানে দিলাম এই প্যারাগ্রাফের ফন্ট সাইজ দিলাম হচ্ছে, এই সেমিকোলন না দিলে কিন্তু কাজ করবে না, সেমিকোলন দিয়ে এরপর নতুন একটা প্রপার্টি লিখতে হবে। দিলাম হচ্ছে ফন্ট সাইজ 36 সেম পিক্সেল। দেখেন এখন এটা আর এটা সমান হয়ে গেছে সাইজে। ওকে, আরো কিছু বিষয় আছে আমরা শিখবো, বাট আপাতত কয়েকটা জিনিস দেখেন আর কি। ওই সেম ভাবে আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ওকে, কারণ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্ল্যাক। ওকে, এই যে, ঠিক আছে। এখন এটা ম্যাটার করে না আপনি কোনটা আগে কোনটা পরে দিয়েছেন, এটা ম্যাটার করে না। আপনি যে কোনো একটা আগে দিলে পরে দিলে সবগুলোই কাজ করবে আর কি। ওকে, আচ্ছা। তো এই যে আমরা এখানে স্টাইলের ভিতরে এতগুলো প্রপার্টি আর ভ্যালু অ্যাসাইন করতেছি, এটাকে বলা হচ্ছে আমার কি, ইনলাইন সিএসএস। ওকে, সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি? কোড ডুপ্লিকেট কিভাবে করবেন? ধরেন এটা সিলেক্ট করছেন, সিলেক্ট করে অল্ট শিফট ডাউন অ্যারো, এভাবে অল্ট শিফট ডাউন অ্যারো, এই যে আমি লিখে দিচ্ছি। আচ্ছা, ডুপ্লিকেট লাইন, ঠিক আছে। আমি কত ক্লাস মানে বলছিলাম এটা। আচ্ছা, আমি আবার দিয়ে দিচ্ছি। কিভাবে করবেন? কিবোর্ডের অল্ট প্লাস হচ্ছে শিফট প্লাস হচ্ছে ডাউন অ্যারো, ঠিক আছে। এই যে, ওকে। তো এটাতে আপনারা কি করতে পারবেন, কমেন্ট করতে পারবেন ডুপ্লিকেট লাইন। ওকে, তো এটা হইতে পারে কমেন্ট ডুপ্লিকেট করতে পারেন, এটা চাইলে আপনি ট্যাগ ডুপ্লিকেট, যে কোনো কিছু ডুপ্লিকেট করতে পারবেন। জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওই যে অল্ট শিফট ডাউন অ্যারো। ওকে, আচ্ছা। সেভাবে আমরা চাইলে ডুপ্লিকেট করতে পারি। ইভেন আপনি এখানে লাইন এখানে রেখেও কিন্তু ডুপ্লিকেট করতে পারেন। ওকে, আচ্ছা। ধরেন আপনি এটা ডুপ্লিকেট করবেন আলাদা করে, জাস্ট ওই লাইনটা, ওই লাইনে ডুপ্লিকেট হয়ে যাবে ওই সেম ভাবে। ওকে, আচ্ছা গেল। এখন ফ্যাক্ট হচ্ছে, আশা করি সবাই বুঝতে পারছেন ইনলাইন সিএসএস কিভাবে কাজ করে। তার মানে আমরা ইনলাইন স্টাইল শিট কিভাবে দিতে হয় মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিলাম। আচ্ছা, তো আমরা কি কি শিখলাম? কালার, ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে ফন্ট সাইজ শিখলাম, তিনটা শিখলাম। আচ্ছা, সামনে আরো শিখবো, সমস্যা নেই। তো এরপর কি আছে, ইন্টারনাল সিএসএস নামে কিছু একটা আছে। খেয়াল করছে কি নামে? ইন্টারনাল সিএসএস। তো এটা কি? আচ্ছা, তো এখন কথা হচ্ছে একটা ওয়েবসাইট যদি ডিজাইন করতে হয়, তো ধরেন এই ওয়েবসাইটটা, এখানে কি সবকিছু তারা এক জায়গায় লিখলে কি আপনি শেষ করতে পারবেন? তাহলে কোড অনেক বড় হয়ে যাবে না? ধরেন এখানে সাইজ আছে, কালার আছে, উইড আছে, প্যাডিং মার্জিন অনেক কিছু আছে, স্পেসিং আছে। তো এত কিছু যদি আমরা এখানে লিখি তাহলে কোড অনেক বড় হয়ে যাবে না? আর বুঝতেও কি ডিফিকাল্ট, আপনি ইজিলি বুঝতে পারেন কোথায় কি লিখছেন, তাই না? তো এটাকে সহজ করার জন্য একটা ওয়ে আছে, সেটা কি, ইন্টারনাল সিএসএস। মানে হচ্ছে আমি এই ফাইলের মধ্যে আলাদা একটা ট্যাগ নিয়ে ওইটার মধ্যে হচ্ছে ডিজাইন গুলো লিখবো। কি হবে? সেটা হয়তো বডির পরে বা বডির আগে। সো আমি একটা ট্যাগ ইউজ করতে পারি। ধর আমি বডির ভিতরেই করে দিলাম, ঠিক আছে, যে স্টাইল নামে, একটু জুম করে নেই। ওকে, আচ্ছা। তো এই স্টাইলের মধ্যে কি করতে হবে, স্টাইল ট্যাগ দিতে হবে। এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তো আমি এটা বডির উপরে দিলাম, যে ডিজাইন গুলো উপরে রাখা বেটার আর কি। আচ্ছা, তো তারপর রুলস কি? তারপর রুলস হচ্ছে, আমরা এখানে কি করছিলাম, স্টাইল দিয়ে এরপর লিখতেছিলাম, তাই না? তো এখন আমি কি করলাম, এখান থেকে আমি আপাতত এই যে H1 এর যে কালারটা আমি স্টাইলটা রিমুভ করে দিলাম আপাতত। বললাম রিমুভ, হ্যাঁ। এখন এটা তখন কালার টালার কিছুই নেই, ডিফল্ট ভাবে যা ছিল তাই। এখন স্টাইল ট্যাগের মধ্যে বললাম, এই যে H1টা আমার আছে এটার একটা কালার থাকবে। কি কালার থাকবে? এই যে হবে বলে দিব। যেমন H1 যেটা আছে, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্টর বলে। ওকে, সিলেক্ট করে কি দিছি, কার্লি ব্রেসিস। ওকে, আচ্ছা, এটা কি বলে, কার্লি ব্রেসিস বলে। হয়তো আমরা অঙ্কে করছিলাম হয়তো সেকেন্ড ব্র্যাকেট বলতাম, তাই না? বাট এটাকে প্রোগ্রামিং ভাষায় বা হচ্ছে আমরা ডেভেলপার, এটাকে আমরা কি বলি, কার্লি ব্রেসিস বলি আর কি। কার্লি ব্রেসিস। ওকে, আচ্ছা। তো এই যে জিনিসটা, এটার ভিতরে গিয়ে আমরা হচ্ছে এইগুলা লিখবো সেম ভাবে। যে কালার, ধরেন হচ্ছে দিলাম ইয়েলো, ঠিক আছে, দেখছেন? প্রপার্টি, ভ্যালু, সেমিকোলন দিয়ে শেষ করছি। ব্যাকগ্রাউন্ড কালার,
ব্ল্যাক, সেভ দেই, এই দেখেন, দেখছেন এখন কিন্তু এই H1টা এখন পারফেক্টলি কাজ করতেছে, দেখছেন। সেম ভাবে কিন্তু আমরা এখন পি ট্যাগের জন্য করতে পারি। আমি এটা রিমুভ করে দিলাম আপাতত। আচ্ছা, এই পি ট্যাগ দুইটা দিই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন ডিফারেন্স। এটা আরেকটা পি ট্যাগ দিলাম, এখানে দিলাম হচ্ছে লরেল 20, সেভ। এই যে আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ আসলো, দেখছেন অনেক ছোট দেখা যাচ্ছে না? আমি জুম আউট করে দিই, রিসেট দিয়ে দিই, এই যে। আচ্ছা, এটাতে স্টাইল দেওয়া আছে 36 পিক্সেল, এত বড় সাইজ হবে, ব্যাকগ্রাউন্ড কালার কালো, নীল কালার ফন্ট, এটাতে কোনো ডিজাইন দেওয়া নাই। আমি যদি চাই যে আমাদের পিটা একটা আলাদা করে ডিজাইন হবে, তাহলে কি করতে হবে, ওই সেম ভাবে এন্টার দিয়ে ওই পি কে লিখবেন, তাহলে পি কে সিলেক্ট করবে, কার্লি ব্রেসিস, এরপর কি ডিজাইন দিব বললাম, এটার কালার হবে হচ্ছে রেড, ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে হয়তোবা অ্যাকোয়া, এমন কিছু একটা। দেখেন এখন কিন্তু কালার রেড আর ব্যাকগ্রাউন্ড অ্যাকোয়া হয়ে গেছে। সো এই যে আমরা ডিজাইন লিখলাম একটা ট্যাগের নাম ধরে, এরপর কার্লি ব্রেসিস দিয়ে ওইটাকে আমরা স্টাইল দিছি, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ঠিক আছে, কি করছি আমরা, জাস্ট ওই ট্যাগের নাম দিছি, ওই ট্যাগের নাম ধরে জাস্ট কিছু প্রপার্টি তাকে অ্যাসাইন করে দিছি, দ্যাটস ইট। সেম ভাবে যদি আপনার এখন একটা অ্যাঙ্কর ট্যাগ থাকে, এই দেখেন অ্যাঙ্কর ট্যাগ আছে, এটা আমি হ্যাশট্যাগ দিলাম, মানে কোনো লিঙ্ক থাকবে না আপাতত, এই জন্য হ্যাশট্যাগ দিয়ে রাখলাম আর কি। তো লিখলাম যে লার্ন মোর, ঠিক আছে, আমি ক্লিয়ার করতেছি, একটু দেখে নিই আবার। এই যে লার্ন মোর চলে আসছে, এটা আপনি ডিজাইন করে যাচ্ছেন। কিভাবে ডিজাইন করবেন, ওই অ্যাঙ্কর ট্যাগের নাম ধরবেন, ধরার পরে বললাম এটার কালার হচ্ছে ব্লু থাকবে না, এটার কালার হবে হচ্ছে গ্রিন বা গ্রিন ইয়েলো, সেভ দিলাম, এই দেন গ্রিন ইয়েলো হয়ে গেছে, দেখছেন। বা আমি এখানে মাউস দিলে নিজের মতো কালার দিতে পারবেন, আপনি এখানে মাউস দিবেন, দেখছেন এখানে নিজের মতো আপনি চাইলে কালার দিতে পারবেন। ওকে, এই যে, ঠিক আছে, দেন কালার চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস, যেটা হচ্ছে আমরা স্টাইল ট্যাগের মধ্যে লিখবো, একটা করে নাম দিব, ওই নাম ধরেন হচ্ছে আপনি যাকে ডিজাইন করবেন, ধরেন পি ট্যাগে ডিজাইন করবেন, ডিজাইন করার জন্য তার নামটা দিবেন, ধরে কার্লি ব্রেসিস ওইটার ভিতরে গিয়ে হচ্ছে প্রপার্টি গুলো লিখে দিবেন, তাহলে সে কাজ করা শুরু করবে। ওকে, এই পর্যন্ত সবাই বুঝতে পারছি? হ্যাঁ, ওগুলো আমি আসতেছি, কিভাবে আলাদা করবো, কিভাবে বুঝবো, হ্যাঁ এগুলো আমি ক্লিয়ার করতেছি, বাট এতটুকু সবাই বুঝতে পারছি যে ইন্টারনাল সিএস কিভাবে কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে কি ইন্টারনাল লেখার ওয়ে, জাস্ট নাম দিব ধরে ওই কার্লি ব্রেসিস দিয়ে ভিতরে যা লিখতাম এখানে, এই সেম জিনিস এখানে লিখছে, একই কথা। এরপর কালারের কোড আছে, আমি কোড নিয়ে একটু পরে কথা বলবো, সেটা পরে বলতেছি, বাট আপাতত রেড ইয়েলো গ্রিন এভাবে বুঝেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে দেখেন, আমি এই প্যারাগ্রাফকে ধরে কালার দিছি রেড, এটা একদম ব্যাকগ্রাউন্ড অ্যাকোয়া, কিন্তু এটা এই ডিজাইনটা কেন পাই নাই, এটা কেন রেড কালারটা আসে নাই, বা এটাতে কেন ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া আসে নাই, তাই না? অবাক করার মতো না? আচ্ছা, তো এখন দেখেন আরেকটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, আমি যদি একটা প্যারাগ্রাফ তৈরি করি, ধরেন লরেম 30, এন্টার দিলাম, সেভ, দেখেন নতুন একটা তৈরি করলো কিন্তু ওই সেম ডিজাইনটা পাচ্ছে, বাট আপনি চাচ্ছেন না ওই নতুন প্যারাগ্রাফটা সেম ডিজাইন পাক, এটা একটা প্রবলেম। তার মানে যদি সেম নামে কোনো ট্যাগ থাকে, আমি যদি H1 আরেকটা ইউজ করি, ইন কেস লরেম 5 4, তখন দেখেন দুইটা কিন্তু সেম ডিজাইন পাচ্ছে, প্রবলেম না? কারণ কি, কারণ এই ও কি করছে, যতগুলো H1 আছে সবগুলোকে সেম ডিজাইন দিবে, এটা হচ্ছে একটা ইস্যু। তো এটা আমি কিভাবে রিজলভ করতে পারি, যে হ্যাঁ আমি ধরেন আমি ডিজাইন দিলাম একটাকে, সবগুলোতে পাচ্ছে, যেহেতু এটা সবগুলোকে বুঝাচ্ছে, এটা পি মানে কি সবগুলা পি, এ মানে কি সবগুলো অ্যাঙ্কর ট্যাগ, আপনি যতগুলো আমি সবগুলো সেম কাজ করবে। তো এমন কি করা যায় যেখানে হচ্ছে যে না ভাই, এইগুলা এক একটা আলাদা ডিজাইন নিবে, একটাকে দিলে যাতে আরেকটা না পায়, এমন যাতে হয়। তো এটা কিভাবে আমরা করতে পারি, তো এটা করার জন্য হচ্ছে দুইটা ওয়ে আছে, যা আমাদেরকে এদের একটা নাম দিতে হবে, যে সবার একটা নিজস্ব নাম থাকবে, ওই নাম ধরে ডাক দিলে দেন সে ওই ডিজাইনটা পাবে, এছাড়া ডিজাইনটা পাবে না। এখন কি H1, তো এখন তার মানে আমরা H1 ডিরেক্ট ধরছি, মানে ট্যাগটাকে ধরছি, তো যত H1 ট্যাগে সবগুলা সেম ডিজাইন পাবে, আপনি যতগুলো ট্যাগ তৈরি করবেন দেখেন সবগুলা সেম ডিজাইন পাবে, দেখছেন? আচ্ছা, সেম ভাবে যতগুলো প্যারাগ্রাফ ট্যাগ আমরা তৈরি করবো, ওইটাও সেম ডিজাইন পাবে, দেখছেন? তো এটার ইস্যু। তো আমি চাচ্ছি না সবাই সেম ডিজাইন নিতে পারবে না, তো কি করতে হবে, এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে সবার একটা নিজস্ব নাম দিয়ে দিব। এখন আমাদের এই যে এইচটিএমএল এর নাম দেওয়ার বা এইচটিএমএল টেমপ্লেটে নাম দেওয়ার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে আইডি। কি,
এই যে আমি যদি আরেকবার আসি এখানে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এখানে একটু নিচে নামলে আপনারা পেয়ে যাবেন যে এইচটিএমএল ক্লাসেস এইচটিএমএল আইডি পাইছি। এখান থেকে একটু আপনার নিজেরা আর একটু বেশি পড়ে নিবেন। ওকে, এখন আমি নিজের মতো বুঝাই দিচ্ছি। আচ্ছা, তো ক্লাস আইডি কি? এই দুইটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি, যে আমরা এলিমেন্টের ভিতরে যখন কিছু একটা দিতেছি এক্সট্রা, ট্যাগের মধ্যে কিছু একটা দিলে কি সেটা একটা, যেমন স্টার একটা অ্যাট্রিবিউট, যেমন অ্যাঙ্কর ট্যাগে এইচটিএফ একটা অ্যাট্রিবিউট, তাই না? এরকম আর কি। সো আমাদের এখানে আমরা একটা স্পেশাল অ্যাট্রিবিউট আছে, নাম কি? ক্লাস অ্যাট্রিবিউট। এটা দিয়ে কি করা যায়? এটা দিয়ে আমরা একটা যে কোনো এলিমেন্টের নিজস্ব নাম দিতে পারবো। ফর এক্সাম্পল, ওর নাম দিলাম কি? হেডিং। যে H1 আছে এটাকে ক্লাস দিলাম কি? হেডিং। তার মানে হচ্ছে এখন যে H1 ট্যাগটা দেখতেছি এটার নাম কি? হেডিং। ঠিক আছে, মানে এটাকে আপনি H1 ছাড়া হেডিং বলে ডাক দিলেও সে রেসপন্স করবে। আচ্ছা, এটা যে কাজ আসছে কিভাবে বুঝবো? ওকে, সো এটা যে কাজ করতে সেটা বোঝার জন্য আমি এই H1 এর ডিজাইনটা আমি অফ করে দিব, সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ কমেন্ট হয়ে গেল, সেভ দিলাম। এখন আর ডিজাইন পাচ্ছে না, ডিফল্ট সাইজ ডিফল্ট কালার যেটা ছিল সেটা। এখন বললাম যেটা নাম হেডিং তাকে ধরে ডিজাইন দাও, তাহলে এটা কি হবে? আমি কিভাবে লিখবো এটাকে? এখন হেডিং লিখলে কাজ করবে না, নাম দিতে হবে, ঠিক আছে, বাট যেহেতু ক্লাস অ্যাট্রিবিউট এখানে সিএসএস কে বুঝাইতে হলে আপনাকে দিতে হবে ডট। কেন? আচ্ছা, যেমন হচ্ছে আমরা বলে দিলাম যে এটা একটা নাম আছে ক্লাস হেডিং, এটাকে এখানে বুঝাইতে হইলে বা সিএসএস কে বলতে হইলে বা এইচটিএমএল কে যদি বলতে হয় যে এটাকে ধরে ডিজাইন করো, তখন সে এটাকে আইডেন্টিফাই করে ডট দিয়ে, সে ডট দিয়ে বুঝে একটা ক্লাস নেম। ওকে, সো আমি যখন ডট দিয়ে দিয়ে দিব, তারপর হচ্ছে আমি সেম একটা ডিজাইন দিয়ে দিই, ধরেন কালার দিলাম হচ্ছে ইয়েলো, আর ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন হচ্ছে আপাতত কি দেওয়া যায়, ব্লু। ওকে, সো দেখেন এটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, বাট ফ্যাক্ট হচ্ছে এটা কিন্তু অন্য জায়গায় ইম্প্যাক্ট ফেলে নাই। ধরেন আমি আরেকটা H1 তৈরি করলাম লরেন 20 দিয়ে, সেভ দেই, দেখেন এটাতে ডিজাইন পাইছে, বাট এটাতে কিন্তু ডিজাইন সে নেয় নাই। খেয়াল করছে? তো সেম ভাবে আমি যদি এটাকে অন করে দিই আবার H1টাকে, তখন কি হবে? তখন দেখেন আরেকটা তখন দেখেন এটাতে কিন্তু ওই হেডিং এর ডিজাইনটাই পাইছে, যে নাম ধরে ডাক দিছে ওই ডিজাইনটাই কিন্তু পাইছে, বাট ও কিন্তু আমার H1 ট্যাগের ডিজাইনটা কিন্তু নেয় নাই। ওকে, আচ্ছা, তার মানে আমরা যদি আমি আরেকটা হেডিং তৈরি করি, দেখেন আমি কনফিউশন ক্লিয়ার করছি, দেখার বোঝার ট্রাই করেন আপাতত। আরেকটা হেডিং তৈরি করলাম, ওইটাও দেখেন ডিজাইন পাচ্ছে। কোনটা পাচ্ছে? এটা কিন্তু ওই হেডিং এর ডিজাইন পাচ্ছে না, এটা কিন্তু ওই H1 ট্যাগের ডিজাইনটা পাচ্ছে। ওকে, আচ্ছা, এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, এটা আমি ধরেন হচ্ছে আপাতত আমি রেড দিয়ে দিই। আচ্ছা, ওকে, তো দেখেন এখন কথা হচ্ছে, তাহলে ভাই আমি চাচ্ছি যে এই হেডিং এর ডিজাইনটা যাতে এই থার্ড যে এইচটিএমএল ট্যাগ সেটা যাতে পায়। ঠিক আছে, আমি H1টা ডিফল্ট অফ করে দিলাম আপাতত। ঠিক আছে, তখন জাস্ট কিছুই করতে হবে না, আপনি যদি এই হেডিং ক্লাসটা অন্য কাউকে দিয়ে দেন, তাহলে কি হয় দেখেন, ও কিন্তু সেম ডিজাইন পেয়ে যাচ্ছে। ইভেন এই সেম ক্লাসটা যদি আপনি এই পি ট্যাগকে দিয়ে দেন, যেটার কিন্তু ডিফল্ট ডিজাইন হচ্ছে এই কালার, যেটা হচ্ছে ডিফল্ট কি, এই যে আমরা ডিফল্ট ভাবে দিয়ে রাখছিলাম যে কালার রেড আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাকোয়া, সেটাকে আমরা ওভাররাইড করে যদি আমি পি ট্যাগের মাঝ দিয়ে দিই যে ক্লাস হেডিং, তাহলে কি হয় দেখেন, ও কিন্তু সেম ডিজাইনটা পেয়ে গেছে। খেয়াল করছেন? তার মানে এই ক্লাস দিয়ে হচ্ছে আমরা যে কোনো এলিমেন্টের কি স্পেসিফিক নাম দিতে পারবো। ওই নামটা ধরে কিভাবে ধরবো? ডট দিয়ে আমরা ধরবো, ধরে আমরা ওইটাকে একটা স্পেসিফিক ডিজাইন দিতে পারি, এরপর সেটা সব জায়গায় কাজ করবে। এরপর এই হেডিং যদি এই ক্লাসটা যদি আমরা অন্য কোথাও ইউজ করি, ওই এলিমেন্টও সেম ডিজাইনটা বা সেম বিহেভিয়ারটা অ্যাচিভ করবে। ওকে, সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছি যে ক্লাস কিভাবে কাজ করতেছে? জাস্ট কিছুই না, ক্লাস লিখবেন একটা অ্যাট্রিবিউট, যেটা একটা স্পেশাল অ্যাট্রিবিউট, নাম দিবেন, নাম ধরে কি ডিজাইন দিয়ে দিবেন, দ্যাটস ইট। ওকে, তো এখন যদি আপনার মনে হয় আপনি আরেকটা দিবেন, ফর এক্সাম্পল আমার এই প্যারাগ্রাফটা আছে, এখানে আরো কিছু ইস্যু আছে, আমি ইস্যুগুলো পরে একটু পরে বলতেছি। ধরেন আমি এই প্যারাগ্রাফকে ধরে আরেকটা ক্লাস দিলাম, কি নাম? প্যারা নামে। ঠিক আছে, এটাকে ধরে আমরা চাইলে বলতে পারি যে ডট প্যারা যেটা আছে ওইটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিব। তো সেভ দেই, এই দেখেন এটার এখন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেছে। ওকে, আচ্ছা, তার মানে ক্লাস দেওয়াটা আমরা বুঝলাম যে আমি জাস্ট ক্লাস লিখে একটা নাম দিলে
ওই নামে আমি চাইলে যে কোনো ডিজাইন দিলে ওই এলিমেন্টটা স্পেসিফিক হয়ে ওই ডিজাইনটা নিয়ে নিবে। হ্যাঁ, বুঝতে পারলাম, ভালো কথা, কোনো সমস্যা এখন পর্যন্ত নাই। আচ্ছা, সমস্যা আছে একটা জায়গায়, তো আমি এগুলো ক্লিয়ার করে দিই, তাহলে আপনারা ইস্যুটা বুঝবেন। ওকে, ক্লিয়ার করে দিলাম প্যারাগ্রাফ। এই হেডিং তিনটা আছে, তিনটার মধ্যে হচ্ছে দুইটা ক্লিয়ার করে দিলাম, জাস্ট কিছু বিষয় আমি আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, এখানে একটা H4 আছে, এটা আমি আপাতত রিমুভ করে দিলাম, জাস্ট জিনিসগুলো একটু ক্লিন রাখি যাতে বুঝতে পারে। আচ্ছা, তো সবাই খেয়াল করে দেখেন, এখানে আমি ক্লাস হেডিং দিয়ে একটা ডিজাইন দিছি, তাই না? ডিজাইনটা সে নিছে। ওই ক্লাস হেডিং এর কাজ কি? ব্যাকগ্রাউন্ড রেড, সরি ব্যাকগ্রাউন্ড ব্লু আর কালার রেড করে দেওয়া, ভালো কথা। আচ্ছা, সো সেম ভাবে এখানে দেখেন একটা প্যারাগ্রাফ আছে, যার হচ্ছে কি কালার ব্লু, ফন্ট সাইজ 36, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এখন কথা হচ্ছে আমি তো প্যারাগ্রাফের এখানে আলাদা করে ধরে রেড কালার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, বাট সেটা এখানে পাই নাই কেন? তাই না, আপনার মাথায় আসতে পারে। আচ্ছা, তা আমি কি করলাম, এটা রিমুভ করে দিলাম। রিমুভ করে যখন সেভ দেই, তখন দেখেন তখন কিন্তু ঠিকই পাচ্ছে, খেয়াল করছে? তখন কিন্তু কি আমার ঠিক ঠিক মতোই পাচ্ছে, যেটা আমরা দিচ্ছিলাম মানে স্টাইল ট্যাগের মধ্যে যেটা দিচ্ছিলাম, মানে ইন্টারনাল সেন্স যেটা দিচ্ছিলাম সেটা কিন্তু ঠিক মতোই এখন পাচ্ছে। বাট যখন আমি ইনলাইন দিচ্ছিলাম, তখন কিন্তু সে কি ইনলাইনকে প্রায়োরিটি দিচ্ছে, সে কিন্তু এটাকে প্রায়োরিটি দিতেছে না। সো এটা দেখে আমরা এটা বুঝলাম কি, যে এতক্ষণ ধরে এই ডিফারেন্সটা দিয়ে কি বুঝলাম, যে আমার ইনলাইন সিএসএস প্রায়োরিটি সবার আগে। সো আপনি যদি কখনো এইচটিএমএল ট্যাগ ধরে ইভেন ক্লাস দেখে ক্লাস দিতে চলেন, দেখে কাজ করে কিনা। ঠিক আছে, একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম ধরেন হচ্ছে হেডিং, ওই হেডিং ক্লাসটাই দিয়ে দিলাম। হেডিং ক্লাস দিলে কি হবে, এটা এই ডিজাইনটা পাওয়ার কথা। তো দেখি পাই কিনা। পাইছে? পাই নাই। কেন পাই নাই? আচ্ছা, তো এই হেডিং ক্লাসটা দেওয়ার পরেও কিন্তু আমার ডিজাইনটা কিন্তু সে পায় নাই। তো কেন পায় নাই? তো তার মানে হেডিং ক্লাসে কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা প্যারাগ্রাফ তৈরি করে দেখি কাজ করে কিনা। প্যারাগ্রাফ তৈরি করলাম, লরেম 20, এখানে গিয়ে ক্লাস দিলাম হচ্ছে হেডিং। ওকে, এ পাইছে, এ কিন্তু ঠিকই পাইছে, তাহলে এও কেন পাই নাই? আচ্ছা, তার মানে এটাও বুঝলাম যে শুধু ক্লাস দিলে বা ট্যাগ ধরে নাম ধরে দিলে ডাকলেও কিন্তু কাজ হবে না। তার মানে ইনলাইন সিএসএস প্রায়োরিটি সবার আগে। ওকে, ওকে। আচ্ছা, তো এখন মাথায় রাখেন, যদি কখনো ইনলাইন সিএসএস দেওয়া থাকে, সেটার প্রায়োরিটি সবসময় আগে, যতই আপনি ক্লাস দেন, যতই আপনি ট্যাগ ধরে ডাক দেন, যতই আপনি এক্সটার্নাল সিএসএস ইউজ করেন। এক্সটার্নাল একটু পরে বুঝাচ্ছি। সো সবচেয়ে পাওয়ারফুল কোনটা? ইনলাইন, মানে সবচেয়ে প্রায়োরিটি বেশি হচ্ছে ইনলাইন সিএসএস এর। ওকে, সো যদি আপনার কোনো একটা এলিমেন্টে ইনলাইন সিএসএস এভাবে স্টাইল দিয়ে অ্যাট্রিবিউট ডিজাইন দেওয়া থাকে, আপনি এটাকে ওভাররাইড করতে পারবেন না। ট্রাই করলেও দেখেন হচ্ছে না কিন্তু। ঠিক আছে, এই আর কি। তো এইগুলো হচ্ছে আরেকটা বিষয়, যে আমাদের কি, যদি এই প্রপার্টি গুলা ইনলাইন দেওয়া থাকে, এগুলো কিন্তু আপনি এখানে ওভাররাইড করতে পারবেন না, বাট আপনি অন্যগুলো চাইলে পারবেন। ফর এক্সাম্পল, ফন্ট সাইজ পারবো না, ফন্ট সাইজ ধরে আমি রিমুভ করে দিলাম ডিফারেন্সটা বোঝানোর জন্য। ইনলাইনে কি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, একটু একটু সাদা টাইপের কিছু করে দিই। আচ্ছা, ওকে। সো ধরেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে টাইপের কিছু একটা আছে, আর কালার হচ্ছে ব্লু, কিন্তু এখানে ফন্ট সাইজ দেওয়া নাই। সো আপনি যদি হেডিং এ ফন্ট সাইজ দেন, তখন কিন্তু ওই ফন্ট সাইজ সে নিবে। ওকে, এই দেখেন, দেখছেন, সে কিন্তু ঠিকমতো ফন্ট সাইজটা নিচ্ছে। বা আপনি যদি এখানে 50 পিক্সেল দেন, হ্যাঁ, সে ফন্ট সাইজটা কিন্তু ঠিকমতো নিতেছে। ওকে, আচ্ছা, কারণ কি, এই দুইটা সে নিচ্ছে না কেন? এই দুইটা হচ্ছে অলরেডি ইনলাইন ভাবে দেওয়া আছে। সো এই দুইটাকে সে নিবে না, ওভাররাইড করবে না। কোনটাকে নিবে? সে নিবে জাস্ট হচ্ছে ফন্ট সাইজটাকে, কারণ এই প্রপার্টিটা ওইখানে দেওয়া নাই। সে দেখছে এটা কোথাও দেওয়া নাই, তাই সেটা অ্যাপ্লাই করতেছে। ঠিক আছে, এই তো। সেভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা হচ্ছে প্রায়োরিটি বেসড কাজ করতে পারি, মানে প্রায়োরিটি কোনটার আগে কোনটার পরে। সো বুঝাই যাচ্ছে যে ইনলাইন সিএসএস প্রায়োরিটি সবার আগে, তারপর হচ্ছে আপনার এখানে ইন্টারনাল সিএসএস, এখানে আমরা যা লিখতেছি এটা প্রায়োরিটি আগে আছে। ওকে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? সবাই একটু চ্যাটে রেসপন্স করবেন। ওকে, সো সবাই আশা করি ক্লিয়ার হইতে পারতেছি।
কি হইতেছে, আরো ইস্যু আছে, আস্তে আস্তে বুঝবেন কি ইস্যু আরো আছে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করলাম। আরো কিন্তু বিষয় আছে এর মধ্যে, কি আছে, প্রায়োরিটি কিন্তু আরো বিষয় এখানে আমাদের দেখতে হবে। আচ্ছা কোনটা, আচ্ছা কোনটা এখন বুঝবেন। ধরেন আমি কি করলাম, এই হেডিং দিলাম, তাই না? আচ্ছা, তো এখন হয়তো বা আমি এখানে 10-12 হাজার লাইনের কোড লিখে ফেলছি, বা 300-400 লাইন কোড লিখে ফেলছি। তো আমি কি করলাম, আচ্ছা ইনলাইনটা আবার ইনলাইন রিমুভ করে, যেহেতু ইনলাইন বুঝে গেছেন আমি ইনলাইনে রাখলাম না। ওকে, তো আমরা জানলাম যত যাই করেন লাভ হবে না, ইনলাইনের প্রায়োরিটি সবার আগে। ওকে, আচ্ছা ইনলাইন আমি রিমুভ করলাম আপাতত। এখান থেকে একটা প্যারাগ্রাফ আমি হেডিং জাস্ট রিমুভ করে দিই। এটা প্যারাগ্রাফ হেডিং পাবে না, অন্য কিছু নিবে। আচ্ছা, তো এগুলো ডিফল্ট ভাবে এই ডিজাইনটা পাচ্ছে আর কি। এই অ্যাঙ্কর ট্যাগ এগুলো আমি রিমুভ করে দিই, এগুলো দরকার নেই। এটাও রিমুভ করে দিই, এটাও দরকার নেই। আচ্ছা, আমরা আগের জায়গায় চলে আসলাম। এখন কথা হচ্ছে, এই যে আমার হেডিংটা আছে, ঠিক আছে, বা এই পেজে প্যারাগ্রাফ গুলো আছে, তো আমি কি করলাম, এই হেডিং ট্যাগটাকে ওভাররাইট করতে চাইলাম। কিভাবে ওভাররাইট করলাম, ধরেন আমি অনেকক্ষণ পরে মনে আসলো আমার হেডিং এ হয়তো বা কিছুটা চেঞ্জ করা লাগবে। তো আমি কি করলাম, নিচে আসলাম, নিচে এসে হেডিংটাকে আবার কল দিলাম, কল করে বললাম ভাই তোমার কালার হচ্ছে পিঙ্ক, ঠিক আছে, সেভ দিলাম। তো দেখেন ওর কালার কিন্তু পিঙ্ক হয়ে গেছে, খেয়াল করছেন? আচ্ছা, কেন? এখন আরেকটা বিষয় আছে, যখন আপনি কোড লিখবেন বা যখন ডিজাইন যখন করতেছেন বা সিএসএস যখন লিখতেছেন, যেই এলিমেন্ট সবার নিচে আছে তার প্রায়োরিটি আবার সবার আগে। কোন ক্ষেত্রে? এটা ইংল্যান্ডের ক্ষেত্রে না, যখন আপনি এখানেই লিখতেছেন স্টাইল ট্যাগের মধ্যে লিখতেছেন, তখন কি হচ্ছে, তখন যে এলিমেন্টটা সবার লাস্টে ওইটার মধ্যে যে কোনো প্রপার্টি দেওয়া থাকে তার প্রায়োরিটি সবার আগে। তার মানে আপনি উপরে যত এখানে কালার দিয়ে দেন না কেন, কোন লাভ হবে না। সেভ দেন, কোনো কালার চেঞ্জ হচ্ছে না। কারণ কি, যে নিচে আছে তার প্রায়োরিটি সবার আগে। ওকে, ধরেন আমি যদি এখন আরেকটা হেডিং তৈরি করি, দিলাম হচ্ছে কালার কি ব্ল্যাক, সেভ, এখন কালার ব্ল্যাক হয়ে গেছে, দেখছেন? তার মানে আমরা চাইলে এভাবে ধরে স্টাইল ওভাররাইড করতে পারবো, ঠিক আছে। বাট মাথায় রাখতে, ওভাররাইড করলে যে এলিমেন্ট সবার লাস্টে আছে তার প্রায়োরিটি সবার আগে। ওকে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে, এই ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে আর কি, ইনলাইনের কথা বলতেছি না আমি। ওকে, ইনলাইন তো এমনি পাওয়ারফুল, আপনি যত এখানে ক্লাস দিয়ে করেন না কেন, ইনলাইন থাকলে ইনলাইন সবার আগে কাজ করবে। ওকে, আচ্ছা, তো এইটা গেলো একটা বিষয়। এরপর আরেকটা বিষয় এখানে আছে। তো আমরা এতক্ষণ ধরে ইনলাইন লিখতেছিলাম বা হচ্ছে ইন্টারনাল লিখতেছিলাম। তো ভাই ওভাররাইড করার আর কোনো ওয়ে আছে? হ্যাঁ, আরেকটা ওয়ে আছে। কি ওয়ে আছে? ধরেন আমি এখানে ইনলাইন আরেকটা ডিজাইন দিয়ে দিই জাস্ট বোঝার জন্য। ধরেন স্টাইল দিলাম, স্টাইল দিয়ে বললাম, আমরা জানি ইনলাইনে সবচেয়ে বেশি পাওয়ারফুল, বললাম এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো, ঠিক আছে। তো দেখেন ইনলাইনটা কিন্তু নিচে, এইগুলো কিন্তু কাজ করে না। যত এখানে আগে পরে দেই না কেন, ডাজেন্ট ম্যাটার, ইনলাইন সবচেয়ে বেশি পাওয়ারফুল। এখন আপনার মাথায় আছে যে ভাই কোনোভাবে কি ওভাররাইড করা যায়? হ্যাঁ, একটা ওয়ে আছে, আমরা চাইলে ওভাররাইড করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমরা বলতে পারি হেডিং এর মধ্যে এটার ব্যাকগ্রাউন্ডটা আমার ব্লুই দিতে হবে, অন্য কিছু দেওয়া যাবে না। সেটা হচ্ছে অপশনটা কি, এই ইম্পর্টেন্ট আমি কিছু একটা আছে, আমি যদি সেভ দেই, তখন দেখেন সে সব কিছুকে ওভাররাইড করে ওই ব্লুটাই নিয়ে নিছে, ঠিক আছে। তো আপনি হয়তো অনেক কোড লিখছেন, এখন কোড খুঁজে পাচ্ছেন না, সাপোজ একটা মানে খুঁজে পাবেন, তো আমি একটা এক্সাম্পল দিলাম। ধরেন আপনি বা কোন একটা সিএমএস নিয়ে কাজ করতেন, সেখানে হয়তো বা স্টাইল দেওয়ার পরে ওভাররাইড হচ্ছে না। তখন আপনি কি করবেন, আপনি যাচ্ছেন আপনার এটাকেই এই কালার দিতে হবে, ঠিক আছে। তখন সেই ক্ষেত্রে আপনি উপায় না পেয়ে এই ইম্পর্টেন্ট দিলে সে সবচেয়ে বেশি এটাকে গুরুত্ব দিবে। আপনি যত ইনলাইন লেখেন বা এক্সটার্নাল লেখেন কোনো লাভ হবে না, তখন সে কাকে গুরুত্ব দিবে, এই ইম্পর্টেন্টটাকে গুরুত্ব দিবে। ওকে, ওভার করবেন না, বাট যদি করতে হয় ইন কেসে, ঠিক আছে, তখন কি করবেন এই জন্য আর কি। কারণ অনেক কেস এমন আসতে পারে আপনাকে জিনিসপত্র ওভাররাইড করতে হতে পারে। ওকে, সবাই বুঝতে পারছি? তার মানে সবকিছু বাদ দিয়ে এই ইম্পর্টেন্টের কি প্রায়োরিটি সবচেয়ে আগে। যদি কোনো এক জায়গায় ইম্পর্টেন্ট দেওয়া থাকে তাহলে ইম্পর্টেন্স সে সবার আগে নিবে। ওকে, এর মধ্যে যদি আবার নিচে একটা ইম্পর্টেন্ট দেওয়া থাকে, আবার সে নিচেটাকে নিবে, ঠিক আছে। এখন যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, আচ্ছা এটা হেডিং এ, হ্যাঁ হেডিং এ যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, ধরেন দিলাম হচ্ছে রেড ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, রেড কাজ করতেছে? কেন কাজ করতেছে না? কারণ ইনলাইন এখানে ইম্পর্টেন্ট দেওয়া। তবে ইম্পর্টেন্ট সরাই দিলে দেখতেছেন যে আগের মতো ইয়েলো কাজ করতেছে, এই যে এই যে এই যে এটা কাজ করতেছে। ওকে, তো আমি বললাম না,
রেডটা কাজ করবে, তবে ইম্পর্টেন্ট দিয়ে দিই, এটা ইম্পর্টেন্ট। আবার যদি এটাতে ইম্পর্টেন্ট থাকে তাহলে কি হবে, কোনটা কাজ করবে, নিচেরটা কাজ করবে। যেটা বললাম ইম্পর্টেন্ট থাকলে, ইম্পর্টেন্টের মধ্যে আবার কিন্তু আবার ওরা দেখলো যে তিনটে ইম্পর্টেন্ট আছে, কোনটাকে কাজ করাবে, দেখবে যেটা সবার নিচে আছে সেটাকে কাজ করাবে। ওকে, কারণ নিচের সবচেয়ে বেশি প্রায়োরিটি আগে। ওকে, তো এইগুলো আপনার বুঝতে হবে যে কোনটার প্রায়োরিটি কোনটার প্রায়োরিটি পরে। সো যেটার হচ্ছে আপনার ইম্পর্টেন্ট সেটার প্রায়োরিটি আছে, ঠিক আছে, বাট যদি ইম্পর্টেন্ট দুইটাই ইম্পর্টেন্ট থাকে, এর মধ্যে যেটা নিচে সেটাকে বেশি প্রায়োরিটি দিবে। আর নর্মালি নিচের গুলোকে সবসময় প্রায়োরিটি দেওয়া হয় আগে আর কি। ওকে, যদি আপনার সেম ক্লাস 3 বার লেখা হয়, নিচের মধ্যে যেটা লেখা আছে সেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। ওকে, এগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, তো আমরা এক্সট্রা একটা ফিচার আমরা অ্যাড করে দিলাম, ইম্পর্টেন্ট আর কিছু না, একটা সিনট্যাক্স অ্যাড করলাম যে ইম্পর্টেন্ট দিলে কি হবে, সেটার প্রায়োরিটি সবার আগে। ওকে, তখন যদি দুইটা ইম্পর্টেন্ট থাকে, কোনটার প্রায়োরিটি আগে, যেটা নিচে থাকবে সেটার প্রায়োরিটি আগে। ওকে, দেখুন সেম ক্লাস, সেম ক্লাস সেম প্রপার্টি, যেটা ইনলাইনেও আছে, খেয়াল করছেন, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটার প্রায়োরিটি সবার আগে। ওকে, সো ইম্পর্টেন্ট কিভাবে কাজ করতে সবাইকে বুঝতে পারছি। আর সিএসএস প্রায়োরিটি কিভাবে কাজ করতেছে, কোনটা আগে কোনটা পরে। সো যেটা বুঝলাম, ওই ট্যাগে থেকে কিন্তু আপনার ওই ক্লাসের পাওয়ার বেশি। ঠিক আছে, ওই ট্যাগ যতদিন লাভ হবে না, যদি একটা ক্লাস থাকে ওই ক্লাসের ডিজাইনটা সে আগে নিবে, সেটা উপরে থাক নিচে থাক, ডাজেন্ট ম্যাটার। আর নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমরা যদি ইনলাইন লিখি, ইনলাইনের সবার সবচেয়ে বেশি প্রায়োরিটি আগে। ঠিক আছে, যদি না ইম্পর্টেন্ট আপনি দিয়ে দেন, যদি কোথাও ইম্পর্টেন্ট দিয়ে দেন তাহলে ইম্পর্টেন্ট সবার প্রায়োরিটি আগে। ওকে, সেভাবে জিনিসগুলো বুঝতে হবে। বাট আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমরা কখনো ডিজাইন এভাবে লিখবো না। ঠিক আছে, জাস্ট জেনে রাখলাম যে এভাবে ডিজাইন করা যায়। ওকে, আচ্ছা। আর আরেকটা জিনিস বোঝানোর জন্য, সেটা হচ্ছে প্রায়োরিটি লিস্টটা কোনটার আগে কোনটা পর, এটা বোঝানোর জন্য হচ্ছে এটা দেখানো আর কি। ওকে, তো আমরা এভাবে এভাবে কি ডিজাইন লিখতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, এটা কি, এক্সটার্নাল সিএসএস। এটা কিভাবে করে, ওই একই জিনিস, জাস্ট আলাদা ফাইলে করা। কি হবে, জাস্ট নাম দিবেন, ধরেন নাম দিলেন style.css, একটা ফাইল তৈরি করলাম। ফাইল তৈরি করে আপনি এখানে যা কোড লিখছেন না, এই ধরনের হেডিং থেকে যা আছে সবগুলো ধরে, কোনো ট্যাগ দেওয়া লাগবে না, ধরে এখানে বসাই দিবেন। বসাই দিয়েছেন, বসানোর পরে এখন ধরেন আমি এগুলো কমেন্ট করে দিলাম, এখানে এসে এগুলো আমি কমেন্ট করে দিলাম। ওকে, কোন ডিজাইন কাজ এখন এগুলো নিতেছে না, কারণ কমেন্ট করে দেওয়া, আর কাজ করবে না। সো আমি যদি কাজ করাতে চাই, কোত্থেকে, এই ফাইল থেকে করাতে যাচ্ছি। ঠিক আছে, এই যে স্টাইলার সিএস যেটা তৈরি করলাম মাত্র। এখন এটা কিভাবে কাজ করবে, কানেকশন বিল্ড করতে হবে। কানেকশন কিভাবে বিল্ড করবেন, একটা লিঙ্ক ট্যাগ আছে, যে লিঙ্ক সিএসএস, দেখছেন, এটা ক্লিক করবেন, দেখবেন একটা লিঙ্ক ট্যাগ তৈরি হয়েছে, নাম হচ্ছে রিলেশন স্টাইল শিট। এটা কি, এটা হচ্ছে একটা স্টাইল শিট যেখানে আমরা ডিজাইন গুলো করবো। এটা কোন লিঙ্ক সাথে কাজ করবে বললাম, style.css। ওকে, বাই ডিফল্ট style.css দিয়ে নেয়। আপনার যদি ফাইলের অন্য কিছু থাকে, ধরেন আপনার ফাইলের নাম হচ্ছে main.css, ঠিক আছে, তাহলে এখানে কি দিতে হবে, এখানে দিতে হবে হচ্ছে main.css। এখন সেভ দেই, এই দেখেন ডিজাইন গুলো পেয়ে গেছে। কোত্থেকে পাইছে, এখান থেকে পাইছে, এই জায়গা থেকে। এখন আমি যদি ফন্ট সাইজ বাড়াই দিই, এই দেখেন বড় হয়ে গেছে। ওকে, তবে কি বুঝতে পারছি না, এইচটিএমএল ক্লাস শেষ না, এইচটিএমএল আরো অনেক কিছু আছে, আমরা জানবো। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার, যে এক্সটার্নাল, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, যেটা আমরা বাইরে লিখতেছি, মানে আলাদা একটা ফাইল তৈরি করছি, এই কোড গুলা ধরে এখানে বসাই দিছি, দ্যাটস ইট। তো যদি আপনি কখনো ইন্টারনাল সিএসএস ইউজ করেন, ধরেন আমি হেডিং ইউজ করলাম ইন্টারনাল, তাহলে কোনটার পাওয়ার বেশি, এটা আপনার মাথায় আসতে পারে, ভাই কোনটার পাওয়ার বেশি। সো কোনটার পাওয়ার বেশি, আমি যে সব রিমুভ করে দিই আপাতত এখান থেকে, যেহেতু অলরেডি এক্সটার্নাল সিএসএস আছে। সো দেখেন, ইম্পর্টেন্টটা রিমুভ করে দিই। আচ্ছা, ইম্পর্টেন্ট এখান থেকে রিমুভ করছে, ইম্পর্টেন্ট অনেকগুলো দিয়ে ফেলছি, যার কারণে জ্ঞানজাম লাগতে পারে। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। ওকে, তো এখন একটু খেয়াল করে দেখেন। সো আমার হেডিংটা এখানেও আছে, এখানেও আছে, বাট দুইটা সেম ডিজাইন দেওয়া আছে, ডিফারেন্সটা বুঝবেন না। ডিফারেন্সটা বোঝার জন্য আমি কি করলাম, এইটার কালার দিলাম হচ্ছে ইয়েলো, আচ্ছা গ্রিন, আর এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে একটু ব্ল্যাক টাইপের কিছুটা দিয়ে দিই, সেভ দিলাম। সো দেখেন, আমার কিন্তু এটা নিচ্ছে, সে কিন্তু এটাকে নিতেছে না। দেখছেন, এখানে দেওয়া আছে, ইভেন নিচেও দেওয়া আছে, তাও কিন্তু কাজ করতেছে না। কারণ কি, কারণ হচ্ছে যদি কখনো এক্সটার্নাল সিএসএস দেওয়া থাকে আর ইন্টারনাল দেওয়া থাকে,
প্রায়োরিটি হচ্ছে আপনার ইন্টারনালের। ওকে, এর মধ্যে যদি ইম্পর্টেন্ট দেওয়া থাকে তাহলে আলাদা হিসাব, যদি আপনি ইম্পর্টেন্ট দিয়ে দেন তাহলে ইম্পর্টেন্ট সবার প্রায়োরিটি সবচেয়ে বেশি আগে আর কি। ওকে, এই দেখেন তাহলে ইম্পর্টেন্ট আগে কাজ করবে, কালার ব্লু হয়ে গেছে, খেয়াল করছেন? এই আর কি। সো ইম্পর্টেন্ট আপনি যে ফাইলই হোক দিবেন সেই জায়গায় কাজ করবে। ও এটা খেয়াল করবে আপনি এটা এক্সটার্নাল নাকি ইন্টারনাল সেটা দেখবে না, ঠিক আছে, নাকি ইনলাইন সে একটাও খেয়াল করবে না, একটাকেও কেয়ার করবে না। যদি কোনো জায়গায় ইম্পর্টেন্ট দেওয়া থাকে ওই ইম্পর্টেন্টের প্রায়োরিটি সবার আগে, সেটা নিচে হোক উপরে হোক, ঠিক আছে। আচ্ছা, আর যদি দুইটা ইম্পর্টেন্ট দেওয়া থাকে তো অবশ্যই নিচেরটাকে প্রায়োরিটি আগে দিবে, এটা আপনারা ভালো করে জানেন। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় কি বললাম, যে যদি কোনো প্রায়োরিটি লিস্ট চিন্তা করেন সবার আগে পাওয়ারফুল কে, দেখেন আমি যদি আরেকবার দেখাই আপনাকে, একটা স্টাইল দিলাম, দিলাম হচ্ছে কালার ইয়েলো, দেখেন কালার ইয়েলো নিয়ে নিছে, কারণ প্রায়োরিটি লিস্ট অনুযায়ী হচ্ছে আপনার ইনলাইন সেসে পাওয়ার সবার আগে, প্রায়োরিটি সবার আগে, সে কালার দেখেন ইয়েলো নিয়ে নিছে। কিন্তু এখানে কালার কিন্তু অলরেডি দেওয়া আছে, কি কালার দেওয়া আছে, রেড দেওয়া আছে, রেড কিন্তু কাজ করতেছে না, বা এখানে গ্রিনও কিন্তু কাজ করতেছে না। তার মানে সবার আগে প্রায়োরিটি লিস্ট কার, এই ইন্টারনাল মানে ইনলাইনের, সরি ওকে ইনলাইনের। ওকে, যদি এর মধ্যে ইম্পর্টেন্ট দেওয়া থাকে তাহলে আলাদা হিসাব, আমি ইম্পর্টেন্ট দিই তাহলে ইম্পর্টেন্ট সবার প্রায়োরিটি আগে থাকবে। এই দেখেন আমি ইম্পর্টেন্ট যদি দিয়ে দিই, দেখেন ইম্পর্টেন্ট নিয়ে নিছে। ওকে, সেটা যদি বাইরেও দিয়ে দিই দেখেন বাইরে কাজ করবে। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের সেভ দিয়ে, এই যে, ঠিক আছে দেখছেন। সো ইম্পর্টেন্ট যেখানে থাকুক না কেন সেটার প্রায়োরিটি সবার আগে, বাট আমরা ইম্পর্টেন্ট ইউজ করবো না, এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস আর কি। মানে একদম জরুরি ছাড়া আর কাজ করার জায়গা পাচ্ছেন না, ওই পাচ্ছেন না, তখন আপনি ইম্পর্টেন্ট ইউজ করবেন। ওকে, আচ্ছা গেল, এটা হচ্ছে একটা বিষয়। এরপর হচ্ছে কি দেখলাম যে প্রায়োরিটি সবার আগে হচ্ছে কি ইয়োলোর আগে। আচ্ছা, ইম্পর্টেন্ট রিমুভ করে বাই ডিফল্ট নর্মালি কি থাকে, ইম্পর্টেন্ট বাদ দিলে সবার আগে হচ্ছে ইনলাইন সিসের প্রায়োরিটি আগে, ইনলাইন না থাকলে কার, ইন্টারনাল প্রায়োরিটি আগে, দেখছেন ইন্টারনাল কালারটা পাইছে, ইন্টারনাল না থাকলে দেন সবার লাস্টে হচ্ছে এক্সটার্নাল গিয়ে কাজ করবে। ওকে, তো এই জন্য আমি লাইন বাই লাইন লিখে দিচ্ছি যে সবার আগে ইনলাইনের পাওয়ারটা সব প্রায়োরিটি সবার আগে, তারপর ইন্টারনাল, সবার লাস্টে এক্সটার্নাল। বাট আমরা কোড কই হলে আমরা কোড গুলো লিখবো হচ্ছে এক্সটার্নাল সিএসএস লিখবো, আলাদা ফাইল করে লিখবো আর কি। ওকে, কারণ আমি যদি দুইটা এক জায়গায় লিখি তাহলে অনেক কোড অনেক বেশি বড় হয়ে যাবে, হিজিবিজি হয়ে গেলে সেটা কোড পড়তেও ডিফিকাল্ট, ম্যানেজ করা ডিফিকাল্ট। ওকে, সবাইকে বুঝতে পারছি তিনটা ডিফারেন্স কি, কারো কোনো কনফিউশন এখন পর্যন্ত? আচ্ছা, আমরা ধরে নিলাম সবাই বুঝতেছি। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে আইডি, ঠিক আছে, ওই সেম আইডি বলে কিছু একটা আছে, ঠিক আছে। তো আপনি তো সেম নাম আইডি নামে একটা হেডিং দিয়ে দিলেন, সেম নাম আইডি হেডিং, বাট মাথায় রাখবেন কি একটা বিষয়, সেটা হচ্ছে এই আইডি হেডিংটা আপনি একবারই ইউজ করবেন, মানে হচ্ছে এই সেম নামটা আপনি গিয়ে আবার অন্যটাতে গিয়ে অ্যাপ্লাই করবেন না। ওকে, কেন অ্যাপ্লাই করবেন না, রিজনটা হচ্ছে আমরা এখন হয়তো ক্লিয়ারলি বুঝবো না, এটা জাভা স্ক্রিপ্টে গেলে বুঝবো, যাচ্ছে এটা ইস্যু তৈরি করতেছে, ঠিক আছে। ওই আইডি মেইনলি আমরা দিব হচ্ছে জাভা স্ক্রিপ্টে আইডেন্টিফাই করার জন্য কিছু এলিমেন্ট গুলোকে আর কি। তো আইডি দিয়েও কিন্তু ডিজাইন করা যায়, বাট আমরা আইডি বেশি ইউজ করবো না, আমরা বেশি কি ইউজ করবো, ক্লাস ইউজ করবো। ওকে, আর যদি ইন কেস আপনি কখনো একটা এলিমেন্টে আইডি দিয়ে দেন, কখনো ওই সেম আইডিটা অন্য এলিমেন্টে দিবেন না। ওকে, এটা একটু মাথায় রাখবেন। আইডি কি, আইডি হচ্ছে একটা ইউনিক প্রপার্টি আর কি, যে প্রত্যেকটা এলিমেন্টে আলাদা একটা আলাদা নাম করে আমরা আইডি ইউজ করি সাধারণত। ওকে, আচ্ছা, সো আইডি দিয়েও কিন্তু ডিজাইন দেওয়া যায়, কি হবে, কি হইব, আচ্ছা সেই, সো আইডি দিয়ে কি হবে ডিজাইন দেওয়া যায়, জাস্ট ধরে ওই হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ হেডিং, আমি এখন যদি কালার দিই যে কালার ব্যাকগ্রাউন্ড গ্রিন, তাহলে দেখেন, আচ্ছা, সো ব্যাকগ্রাউন্ড গ্রিন দেওয়ার পর কি হয়েছে, ওই ব্যাকগ্রাউন্ড গুলো গ্রিন হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু আমার ক্লাসে কিন্তু আবার ক্লাস কিন্তু আছে, দেখছেন, আমি এটা ক্লাসটা অন করে দিই আবার। আচ্ছা, সবার আগে বুঝতেই পারছেন যে সবার সেকেন্ডারি পাওয়ার কার কাছে, ইন্টারনাল কাছে একটা পাওয়ার আছে, এটা জানেন। সেই ক্ষেত্রে আইডি দেওয়ার পরে খেয়াল করে দেখেন আইডির কিন্তু প্রায়োরিটি কিন্তু চলে আসছে, আমার হেডিং দেওয়া আছে, আইডি দেওয়া আছে, কালার একটু কালারটা অন্য কিছু দিই, তারা অরেঞ্জ বা এই কালার কিছু একটা দিয়ে দিই সেই, এই দেখেন এটা কিন্তু আইডির কালার নিয়ে নিছে, ঠিক আছে।
কি অন্য কি কালার দেওয়া যায়? সেভ, ওকে। আচ্ছা, সো দেখেন এটা কিন্তু আইডির কালার নিচ্ছে। আমি যখন ব্ল্যাক দিয়ে দিই, ধরেন হচ্ছে দিলাম হচ্ছে কালার ব্ল্যাক, জাস্ট জিনিসগুলো ক্লিয়ার করার জন্য ব্ল্যাক। ঠিক আছে, দেখেন সে কিন্তু কি করছে, আইডির ডিজাইনটা সে নিচ্ছে। আচ্ছা, তো আমি কি করলাম, আইডিটাকে ধরে হেডিংটা ধরে নিচে বসাই দিলাম। তো আমরা যে নিচের প্রায়োরিটি আগে শিখছি, দেখেন কোনো কাজ হচ্ছে? কোনো কাজ কিন্তু হয় নাই। তার মানে ক্লাস থেকে আইডির পাওয়ার আবার বেশি। যদি যতই আপনি ক্লাস ইউজ করেন না কেন, যদি আইডি থাকে তাহলে আইডির প্রায়োরিটি সবার আগে। আইডি রিমুভ করে দিয়ে যদি আমরা সেভ দেই, ফাইলের ক্ষেত্রে কি হয়, ধরেন এখানে এসে দিলাম হেডিং, তখন তখন কিন্তু দেখেন আমার কিন্তু এখানে কিন্তু ক্লাস ঠিকই আছে। আমরা জানি ইন্টারনাল পাওয়ার কিন্তু প্রায়োরিটি সবার আগে এক্সটার্নাল থেকে, কিন্তু আইডির কারণে ওই ক্লাসের কিন্তু কোনো আর দাম নাই, ওই আইডিকে সে গণনা করবে আর কি, কালারের ক্ষেত্রে বা যে কোনো প্রপার্টি হোক না কেন। সো প্রায়োরিটি লিস্ট থেকে আইডি আবার ক্লাস থেকে আগায় আছে। ওকে, সবাই কি বুঝতে পারছি? সো যদি আইডি দেওয়া হয় কখনো, ও সে ক্লাসটাকে কাউন্ট করবে না। ওই আইডি আপনি যেখানে দেন না কেন, সেটা এক্সটার্নাল হোক বা ইন্টারনাল হোক, তা হেডিং এর বা আইডির পাওয়ার সবার আগে। ঠিক আছে, যদি আপনি কখনো আইডি ইউজ করেন, যদি আপনি ক্লাস ইন্টারনাল এক্সটার্নাল দেন না কেন সমস্যা নেই, ওই আইডিটাকে আপনি যেখানেই বসান সেখানে সে কাজ করবে। ওকে, এটা হচ্ছে আরেকটা বিষয়। তো প্রায়োরিটি লিস্ট থেকে আবার আইডি আগায় আছে ক্লাস থেকে। ওকে, আর মাথায় রাখবেন এই সেম আইডি আপনি অন্য জায়গায় ব্যবহার করবেন না। মানে হচ্ছে এভাবে ধরে আপনি আইডি হেডিংটা ধরেন এখানে দিয়ে দিলেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ ভাই, কাজ তো করছে, হ্যাঁ কাজ করবে, এটা কাজ করতে কোনো সমস্যা আমার হবে না। কিন্তু যখন আমরা জাভা স্ক্রিপ্ট বলতে এটা তখন গুড প্র্যাকটিসের মধ্যে পড়বে না আর কি। ঠিক আছে, সো গুড প্র্যাকটিস হিসেবে কি ইউজ করবো, ক্লাস ইউজ করবো, আমরা আইডি ইউজ করবো না, মানে ডিজাইনের ক্ষেত্রে আর কি। ওকে, আচ্ছা, জাস্ট ডিফারেন্সটা বোঝানোর জন্য আমি দেখাইলাম আর কি, যে আমরা আইডি দিয়েও নাম দিতে পারি। আরেকটা বিষয়, ক্লাসে আমরা চাইলে ডাবল নাম দিতে পারি। যেমন আইডিতে আমরা কিন্তু যেটা বললাম এই হেডিং নাম সেম নাম ইউজ করলাম, কিন্তু সিলেক্টর ডিফারেন্স। সিলেক্টর মানে কি, এটা আমরা ডট দিয়ে নিছি ক্লাসের ক্ষেত্রে, আইডি ক্ষেত্রে কি দিই, হ্যাশট্যাগ দেই, তাই না, যেটা মাত্র শিখলাম, যে হ্যাশট্যাগ হেডিং, তারপর হয়তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে red। যেহেতু আইডি দুইটাতেই আছে, কোনটা পাবে, যেহেতু এটার পাওয়ার আগে মানে ইন্টারনালের পাওয়ার আগে, আবার এখানে আইডি আছে, তো অবশ্যই এটাকে নিবে, কমন একটা সেন্স। সো যাই হোক, সো এখানে একটা বিষয় বুঝেন, আমরা এখানে হেডিং আইডি দিছি, ক্লাস দিছি, এটা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট বোঝানোর জন্য আমি সেম নাম দিয়ে ক্লাস আইডি দিতে পারি, যেহেতু সিলেক্টর ডিফারেন্ট, এটা হ্যাশট্যাগ, এটা হচ্ছে ডট। আরেকটা বিষয়, আমরা আইডিতে চাইলে মাল্টিপল আইডি ইউজ করতে পারবো, বাট ক্লাসের ক্ষেত্রে পারবো। এক্সাম্পল, আপনি চাইলে মনে হইলো যে এটাকে আরেকটা ক্লাস দেওয়া যায় কিনা, হ্যাঁ, দিতে পারেন। ধরেন আপনি এটার জন্য একটা আলাদা ক্লাস দিন, যে ক্লাসের কাজ কি, যে ক্লাসের কাজ হচ্ছে ওটা বর্ডার অ্যাড করা, নাম দিলেন হচ্ছে বর্ডার। ঠিক আছে, ওকে, কি নাম দিচ্ছেন, বর্ডার নাম দিচ্ছেন। সো এই বর্ডার কি ধরবে, আপনি যদি এখন দেন যে ডট বর্ডার, যদি কেউ ইউজ করে তাহলে কি হবে, তাহলে বর্ডার হবে। বর্ডার কি ইউজ করে, যে বর্ডার লিখবেন, তারপর ধরেন 1 পিক্সেল দিয়ে ধরেন সলিড গ্রিন দেবেন, এটা পরে বুঝাচ্ছি, জাস্ট বুঝানো ডিফারেন্স বোঝানোর জন্য। আচ্ছা, 1 পিক্সেল না, 10 পিক্সেল দেই, আর এটা গ্রিন না দিয়ে আমি একটু অন্য কালার দিয়ে দিই, সেভ। এই দেখেন একটা বর্ডার কিন্তু চলে এসেছে, একটা বর্ডার চলে আসেছে, এই যে। সো সিএসএস আমরা চাইলে এখানে মাল্টিপল নাম দিয়ে ড্যাশ দিয়ে অনেকগুলা প্রপার্টি এখানে দিতে পারি, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, হেডিং, বর্ডার, প্যারাগ্রাফ, আপনি চাইলে নানান রকমের কি নাম দিতে পারেন একটা ক্লাসে, মানে একটা স্পেসিফিক এলিমেন্টে আপনি অনেকগুলা ক্লাসের নাম আপনি দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনি চাইলে যখন ইচ্ছা যাকে ধরে ডিজাইন দিতে পারেন। ওকে, ধরেন হচ্ছে দিলেন যে কালার বা ফন্ট সাইজ 40 পিক্সেল। ওকে, ফন্ট সাইজ বেড়ে গেছে। ঠিক আছে, তো আমরা চাইলে ক্লাসের ক্ষেত্রে অনেকগুলো নাম দিতে পারি। ওকে, কিন্তু আইডির ক্ষেত্রে আমরা অনেকগুলো নাম দিতে পারবো না, একটাই নাম দিতে পারবো। এটা হচ্ছে আরেকটা ডিফারেন্স। ঠিক আছে, এই তো। সো অনেক সময় দেখা গেছে দুইটা ক্লাস বা তিনটা ক্লাস ব্যবহার করছে একটা এলিমেন্টের জন্য, তখন যদি আপনারা কনফিউজ না হন যে ভাই এতগুলো ক্লাস কেন ইউজ করছেন। ঠিক আছে, এক একটা ক্লাস হয়তো আমি এক একটা ডিজাইনের জন্য ইউজ করতে পারি। ওকে, এটা হচ্ছে আরেকটা বিষয়, সবাই ক্লিয়ার, যে আমরা চাইলে ক্লাসে মাল্টিপল নাম দিয়ে ক্লাস ব্যবহার করতে পারি, বিভিন্ন ডিজাইন দিতে পারি, এটাতে কোনো সমস্যা হবে না। ওকে, যদি বর্ডারটা আপনি এখানে ইউজ করেন, ওই সেম ডিজাইন এখানেও কাজ করবে। এই দেখেন ক্লাস বর্ডার।
দেখছেন এখানে বর্ডারটা পেয়ে গেছে। কারণ হয়তো আপনি বর্ডার জন্য আলাদা একটা ডিজাইন লিখছেন, ওইটা আপনি বিভিন্ন জায়গায় ইউজ করবেন, তখন আপনি হয়তো বা এটার জন্য আপনি আলাদা ডিজাইন দিতে যাচ্ছেন না, তখন জাস্ট ক্লাসটা বসাই দিলে কিন্তু বর্ডারটা পেয়ে গেল। মনে হইলো যে এটাতে হেডিং দিলে ভালো হয়, তখন এটা আপনি হেডিং দিয়ে দিলেন, এই দেখেন। ওকে, বাট এটার কালারটা ডিফারেন্ট থাকবে, দেখেন এখন ডিফারেন্ট জিনিস কিন্তু ডিফারেন্ট, বাট আমি বর্ডার আর হেডিং ডিজাইনটা কিন্তু পেয়ে গেছি। কারণ কি, ওইটার জন্য আলাদা ক্লাস আছে, ক্লাস আলাদা আলাদা ডিজাইন আছে, ওই ডিজাইনগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, সো এইভাবে জাস্ট হচ্ছে ধরেন কিছু একটা স্পেসিফিক ডিজাইনের জন্য আপনার আলাদা ক্লাস লাগতে পারে, তখন সেভাবে আমরা চাইলে এটাকে ধরে ইউজ করতে পারি আর কি। এর জন্য ক্লাস আমরা মাল্টিপল টাইপ বা মাল্টিপল ক্লাস নেম আমরা চাইলে ইউজ করতে পারি মাল্টিপল ডিজাইনের জন্য। ওকে, আর বাট আইডির ক্ষেত্রে আমরা একটা ইউজ করব। আর একটা জিনিস, আইডি আমরা কখনো মাল্টিপল জায়গায় ইউজ করবো না, একটা এলিমেন্টে একটাই আইডি, এই আইডিটা সেম নামে অন্য জায়গায় ইউজ করবো না। ওকে, আচ্ছা। সো এই গেল হচ্ছে ইন্টারনাল, ইনলাইন, এক্সটার্নাল সিএসএস। ক্লাস আর আইডির মধ্যে ডিফারেন্স, আর হচ্ছে সিলেক্টর কিভাবে কাজ করে, মানে এই যে ডট, ক্লাসের ক্ষেত্রে ডট ইউজ করতে হয়, আইডির ক্ষেত্রে হ্যাশট্যাগ ইউজ করতে হয়, ট্যাগের ক্ষেত্রে জাস্ট ট্যাগের নামটা ইউজ করতে হয়। ওকে, আর কোনটার প্রায়োরিটি আগে পড়ে, সবার প্রায়োরিটি ইনলাইনটা আগে, তারপর হচ্ছে ইন্টারনাল, তারপর এক্সটার্নাল। ওকে, আর ক্লাস আইডির ক্ষেত্রে আইডির পাওয়ার সবার আগে। ওকে, আর যদি ইম্পর্টেন্ট দেওয়া থাকে ইম্পর্টেন্টের পাওয়ার সবার আগে। ওকে, আচ্ছা। তো এইগুলা জিনিসগুলা যখন আপনারা কোড করবেন সামনে, তখন আরো বেশি ক্লিয়ার হবেন, এত টেনশন নেওয়ার কিছু নাই। জাস্ট আজকে হয়তো ফার্স্ট টাইম দেখছেন যে জিনিসগুলো কিভাবে কাজ করে, তাই না? নেক্সট ডে প্রজেক্ট করতে গেলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যখন রেগুলার বেসিস আমরা ইউজ করবো তখন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এই গেল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু সিএসএস, মানে কিছু বেসিক জিনিস আমরা দেখলাম, অনেক কিছু দেখছি এমনটা না, জাস্ট টাইপস গুলো বুঝলাম, ডিফারেন্স গুলো বুঝলাম, সব যে একবার ইউজ করবো এমনটা না, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করলাম। আচ্ছা, তো এটার জন্য আমি আলাদা আর একটা ফাইল তৈরি করে নিই। সো এটা গেলো হচ্ছে রুলস ফর রাইটিং সিএসএস, টাইপস অফ স্টাইল শিট, আর ডুপ্লিকেট কমেন্ট কিভাবে করে দেখে নিলেন আর কি সহজে। আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে সিম্যান্টিক এইচটিএমএল। আচ্ছা, এই এখন পর্যন্ত কারো কোনো কনফিউশন ডিজাইন ডট এইচটিএমএল ফাইল নিয়ে, এখানে আমরা যা যা করছি? আচ্ছা, ওকে, ওকে। সো আমরা এখন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে সিম্যান্টিক্স এইচটিএমএল। এটা আবার কি জিনিস? আচ্ছা, সো আমাদের ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু জিনিস আরো কিছু এক্সপ্লোর করি আজকে। সো আমি যদি এখানে চলে আসি, এখানে আসার পর একটা অপশন পাবেন যেটা আমাদের সিম্যান্টিক এইচটিএমএল। আচ্ছা, ফর্মস তো আমি বললামই। আচ্ছা, তো এখানে অনেক কিছু আছে, তো আমি আপনাদের সবকিছু কনফিউজ করবো না আর কি। সো দেখেন, সিমেন্টিং কোনটা, আমরা ফর্মটা বললাম যে ভিডিও আপনারা অনেকে করে ফেলছেন, জিনিসটা দেখছেন যে ফর্ম কিভাবে কাজ করে। সেভাবে টেবিলটা আমরা দেখবো, আর্টিকেল, এইগুলো হচ্ছে সিম্যান্টিক। কারণ সিম্যান্টিক, আর নর্মালি ডিভ নামে কিছু একটা আছে, বা ডিভ বা কি জন্য ইউজ করা হয় আপনাদের মাথায় আসতে পারে। আচ্ছা, এখন আমি কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করে দিই। আচ্ছা, সো ডিভ কি? ডিভ হচ্ছে একটা বক্স টাইপের চিন্তা করে। এখন আমরা যে এতক্ষণ ধরে ডিজাইন করলাম, আমি নতুন একটা ফাইল তৈরি করি, আগের ফাইলে কিছু করবো না, এই নতুন ফাইলে সব কিছু করবো। আমরা নর্মালি যখন একটা বক্স তৈরি করব, আমরা নর্মালি জাস্ট এলিমেন্ট লিখতেছিলাম যে এইচ টু দিলাম, লরেম দিলাম, একটা প্যারাগ্রাফ দিলাম, ওইখানে লরেম দিলাম হচ্ছে বা 40, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা আমরা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এখানে দিলাম হচ্ছে লার্ন মোর। দেখেন, সব ঠিক মতো আসতো। বাট আপনি চাচ্ছেন যে এই 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 তিনটা জিনিস একটা জায়গায় থাকবে, এগুলো আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, তো অবশ্যই এটাকে র্যাপ করে নিতে হবে, তাই না? তো বিষয় এখন যদি নাকি আলাদা আলাদা আছে, তো আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিও, তো আমি আপনি আপাতত এখানে ডিজাইন করে ফেলি স্টাইল ট্যাগ দিয়ে। ধরেন আমি এই শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, রেড দিলাম। ওকে, সো আমি চাইছি এই রেডটা তিনটার মধ্যে একসাথে থাকবে, তাই না?
এই তিনটে একই জায়গায় থাকবে, একই কালার থাকবে, একই বক্সে থাকবে, এটা কিভাবে করবো? তো এই যে বক্স বিষয়টা বললাম, এটা বক্স কিন্তু আমরা HTML কিভাবে তৈরি করব? এই বক্স তৈরি করার জন্যই হচ্ছে ডিভ নামে কিছু একটা আছে। এই ডিভ হচ্ছে একটা বক্স, জিনিসগুলোকে র্যাপ করার জন্য। আমি যখন ডিভের মধ্যে বিষয়গুলোকে দিয়ে দিন, ডিভ কি, ডিভ একটা বক্স টাইপের চিন্তা করেন, জিনিসগুলোকে ধরে ডিভের মধ্যে দিয়ে দিলাম। ডিভ হচ্ছে একটা ট্যাগ যার মধ্যে আমি সবগুলো এলিমেন্টকে র্যাপ করে দিয়ে দিলাম। তো সুবিধা কোথায়? এখন যদি আমি এখানে এই ডিভকে যদি ডিজাইন দিই যে ভাই এই ডিভের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার গ্রিন হবে, তো দেখেন এখন কিন্তু পুরো ডিভ ধরে কাজ করতেছে ডিজাইন গুলা। ডিফারেন্সটা বুঝতে পারছেন? তো নর্মালি আমরা যখন এলিমেন্ট গুলো লিখতাম কি ছড়ায় ছিটায় কাজ করতেছিল, তো এইভাবে তো ডিজাইন করলে ডিফিকাল্ট, আমার জন্য ডিফিকাল্ট যে কোনটা কি হবে। আর আমরা ভালো মতো জানি যে ওয়েবসাইটের লেআউট কিরকম হয়, বক্স লেআউটে হয়। ওকে, ওয়েবসাইট যখন আমরা দেখি বা ডিজাইন করা হয় তখন সেটা কিসে থাকে, একটা বক্স লেআউটে ডিজাইন করা থাকে। এই যে আমি এক্সাম্পল দেই, যেমন এটা একটা বক্স, তাই না? দেখেন এটা একটা বক্স, এটা একটা বক্স, এই বক্সে আমার ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, এটা একটা বক্স। খেয়াল করছেন? এই প্রত্যেকটা কি একটা বক্স, এটা একটা বক্স, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাই না? তো প্রত্যেকটা কি এক একটা বক্স করে র্যাপ করা জিনিসগুলা। ওকে, আচ্ছা, এই বক্স গুলো আমরা চাইলে ডিভ দিয়ে তৈরি করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো আমি একটা এক্সাম্পল দেখাই দিই। ধরেন আমি এখানে এই হেডারটা তৈরি করব। কি তৈরি করব? এই হেডারটা আমি ক্রিয়েট করব। ওকে, আচ্ছা, হেডারটা বেশি ডিফিকাল্ট হয়ে যায়, আমি হেডারটা আমি আপরতে অ্যাভয়েড করি। ধরেন আমি এই জিনিসটা তৈরি করব। এখানে কি কি আছে? একটা লেখা আছে, আর একটা লেখা আছে, এর মধ্যে একটা বাটন আছে, তাই না? আচ্ছা, তো এটা আমরা অলরেডি তৈরি করতে চাই, কিভাবে তৈরি করব? এটা একটা বক্স, চিন্তা করতে হবে প্রোডাক্ট একটা বক্স। তো বক্সকে নিলাম, এই বক্সের কালার কি? ধরেন এটা ইমেজ আছে, তো ইমেজ আমি ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইউজ করব? আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করার জন্য আপাতত জাস্ট ওই ডিভটাকে ধরবো, ডিভটাকে ধরে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, ইমেজ দি ইউআরএল। আচ্ছা, ইউআরএল। ওকে, সো ইউআরএল, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজটা পরে বসাবো, কি কন্টেন্টটা বসাইনি। ওকে, সো ধরেন আমার কি কি আছে বললাম, একটা হেডিং আছে, তো আমি H1 দিলাম, হেডিং এ যা লেখা সেটা বসাই দিলাম। ওকে, আচ্ছা, একটা প্যারাগ্রাফ আছে, এই লেখাটা বসাই দিলাম। আচ্ছা, একটা বাটন আছে, বাটন আমি ধরুন হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বললাম লার্ন মোর। ঠিক আছে, এই পুরোটাকে আমরা কি একটা ডিভ এর মধ্যে, ডিভ মানে কি, ডিভ হচ্ছে একটা বক্স। ওকে, তো এটা ধরুন হচ্ছে আমার হিরো সেকশন বা ফার্স্ট সেকশন, আমরা শিখছিলাম না যে ওয়েবসাইটের প্রথম সেকশন কি বলা হয়, হিরো সেকশন বলা হয়। ওকে, বা এই হিরো সেকশনের নাম দিলাম ডিভ দিয়ে। এই ডিভ কে বললাম ভাই তোমার ব্যাকগ্রাউন্ড ইমেজ বাদ দেন, আমরা ইমেজ টিমেজ পরে নিয়ে কাজ করবো, এগুলো নিয়ে আপাতত ব্যাকগ্রাউন্ড কালার আমরা শিখছি, ওইটাই কাজ করবো। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড ইয়েলো দিলে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হয়ে যাবে। এখন সব সেন্টারে কিভাবে আনবো, একটা প্রপার্টি শিখে নতুন করে শিখে ফেলেন যে টেক্সট অ্যালাইন দিয়ে সেন্টার যদি আপনি দেন তাহলে সব সেন্টারে চলে আসবে। ওকে, আচ্ছা, এই দুটো পদ্ধতি শিখেন। তো দেখেন আমি জিনিসগুলোকে র্যাপ করে ফেলছি, এই র্যাপ করে টেক্সট অ্যালাইন সেন্টার দিছি, ওই ডিভের সবকিছু এখন কি মাঝখানে চলে আসছে। সো বুঝতে পারছেন যে আমরা কেন বক্স মডেল বা বক্স জিনিসটা শিখতেছি। ওকে, সো এই জন্য হচ্ছে র্যাপ করার জন্য আমরা ডিভ গুলাকে ইউজ করি। যদি নর্মালি লিখি তাহলে কি সব ছড়াই ছিটে থাকলো, এখন সেন্টার করতে সবগুলোকে একসাথে সেন্টার কিভাবে করবো, পসিবল না। ধরে ধরে সবগুলোর জন্য কোড লিখতে হবে, ঝামেলা। তো এটার থেকে বেটার কি, এই ডিপের মধ্যে র্যাপ করে ফেললে আপনি পুরো বক্সের মধ্যে কন্ট্রোল থাকবে, একসাথে ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট সাইজ আপনি দিয়ে দেন, তাহলে সবগুলোতে ফন্ট সাইজ অ্যাপ্লাই হওয়া শুরু করবে। ঠিক স্যার, একসাথে কাজ করতেছে। ওকে, এই তো, তো এই জিনিসগুলো হচ্ছে চমৎকার। তো আমরা চাইলে এখানে আলাদা ক্লাস দিয়েও কাজ করতে পারি, যে বললাম ভাই এই ডিভের নাম হচ্ছে বক্স। ওকে, তো আমি এখানে ডিভ না দিয়ে বলতে পারি এই বক্সের ডিজাইন হচ্ছে এমন, চেঞ্জেস থাকবে না, একই জিনিস কাজ করবে। ওকে, এই তো। সো ডিভ কি সবাই বুঝতে পারছি? এই হিরো কন্টেনার এগুলো আমি পরে কথা বলবো, এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। জাস্ট আপাতত বুঝেন ডিভ কি, ডিভ হচ্ছে একটা বক্স, আমি এখন আরেকটা বক্স তৈরি করবো, ধরুন হচ্ছে দেখতে এমন হবে, এখানে ইমেজ আছে, ইমেজের পরে লেখা আছে, আরেকটা লেখা আছে, এটা আমি কিভাবে তৈরি করবো, আরেকটা ডিভ দিব, ধরেন নাম দিলাম, এটা নাম দিলাম সার্ভিস বক্স। ঠিক আছে, কিভাবে তৈরি করবো, ডিভ দিব, ক্লাস দিলাম, নাম দিলাম হচ্ছে সার্ভিস বক্স, মিনিংফুল নাম দেওয়ার ট্রাই করবো, সার্ভিস ড্যাশ বক্স। ওকে,
সো আমরা যদি নামগুলো ড্যাশ দিয়ে দিতাম, আপাতত ড্যাশ বাদ দিলাম, আমরা জাস্ট সার্ভিস নাম দিলাম। ওকে, এরপর এর মধ্যে কি আছে, একটা করে ইমেজ আছে। ইমেজের লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিই, ইমেজ অ্যাড্রেস বসাই দিলাম, ইমেজ অ্যাড্রেস অল ট্যাগ দিয়ে দিই নেচার। ওকে, অল ট্যাগ না, আচ্ছা অল অ্যাট্রিবিউট বেসিক্যালি। ইমেজের পরে কি আছে, একটা হেডিং ট্যাগ আছে H3 দিয়ে, লেখাটা কপি করলাম, এই দিলাম, আসছে এই ওয়েব ডিজাইন গুলো আসছে। আর লাস্টে ধরুন আরেকটা বিষয় আসছে, এই যে প্যারাগ্রাফ। ওকে, এই যে দেখেন, এখন দেখেন সার্ভিস আমি ডিজাইন করতে চাই, জিনিসটা কত মানে ইজি। জাস্ট ধরে আমি যখন কিছু এক্সট্রা জিনিস অ্যাড করবেন, সাপোজ সার্ভিস দিয়ে আপনি যে বলে দেন যে ব্যাকগ্রাউন্ড কালার কি অ্যান্টিক হোয়াইট, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্টিক হোয়াইট হয়ে গেছে, দেখছেন? মানে আপনার যখন র্যাপ করতেছেন তখন পুরো ফুল কন্ট্রোল আপনার হাতে চলে আসে যে বক্সের ভিতরে যা যা আছে। ওকে, এই তো। তো এটা কি, এগুলোতে আমরা বক্স আকারে র্যাপ করে করে কাজ করতে পারবো, আমাদের জন্য সুবিধা হবে আর কি। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে এখানে বলছে, তাহলে সিমেন্টিক কি জিনিস? ওকে, সো এখন কথা হচ্ছে ভাই সবকিছু যদি বক্স দিয়ে কাজ করেন হবে, কোনো সমস্যা হবে না। বাট ওদের কথা হচ্ছে ব্রাউজারকে যদি আমি বুঝাইতে পারি যে ব্রাউজারও বুঝতে পারে, ডেভেলপারও বুঝতে পারে যে ভাই এই ডিভের মানেটা কি। ঠিক আছে, এখন সব যদি ডিভ দিয়ে করি তাহলে বুঝা কিন্তু ডিফিকাল্ট যে উপরে ওয়েবসাইটে হেডার কোনটা, ফুটার কোনটা, হিরো সেকশন কোনটা, সেকশন কোনটা, সাইড বার কোনটা। ঠিক আছে, আমরা বুঝবো হয়তো ডিপ দিয়ে হয়তো করলাম, একটু পড়লে বুঝবো, বাট নর্মালি বুঝতে ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। এটাকে ইজি করার জন্য সিমেন্টিক এইচটিএমএল নামে কিছু একটা আসে, দেখেন এ সিমেন্টিক এলিমেন্ট ক্লিয়ারলি ডিসক্রাইব ইটস মিনিং টু বোথ দ্য ব্রাউজার এন্ড দ্য ডেভেলপার। ব্রাউজারে বুঝতে পারবেন, আমিও বুঝতে পারবো। সিমেন্টিক এইচটিএমএল কি কি বলছে, ওয়েবসাইট লেআউট যখন তৈরি করা হয় সিমেন্টিকের রুলস হচ্ছে এই হেডার যদি তৈরি করতে হলে হেডার ট্যাগ ইউজ করতে বলছে। ওই হেডার ডিভের তফাৎটা নাই, নামটা খালি চেঞ্জ, কাজ কিন্তু একই, বক্সই তৈরি করবে। ন্যাভিগেশনে ন্যাভ ট্যাগ ইউজ করতে বলছে, সেকশনের জন্য সেকশন ট্যাগ ইউজ করতে বলছে, সাইড বারের জন্য অ্যাসাইড ট্যাগ ইউজ করতে বলছে, ফুটার জন্য ফুটার ট্যাগ ইউজ করতে বলছে। এটাই হচ্ছে কি আমার সিমেন্টিক এইচটিএমএল। ওকে, যাতে ব্রাউজারে বুঝতে পারে এটা হচ্ছে ওয়েবসাইটের হেডার, হেডার ট্যাগ দিয়ে বুঝে গেল এটা হেডার, হেডার ফুটার ট্যাগ দিয়ে এটা ওয়েবসাইটের ফুটার। ঠিক আছে, এখন কোনটা আগে কোনটা পরে সে ডাজেন্ট ম্যাটার, ও ট্যাগ দিয়ে ধরে নিবে আচ্ছা এটা ওয়েবসাইটের ফুটার, এটা হচ্ছে ওয়েবসাইটের হেডার। ঠিক আছে, সো নর্মালি আমরা চাইলে সব ডিপ দিয়ে করতে পারি। ধর আমি হেডার বানাবো, ঠিক আছে, এই যে হেডারটা আমি দেখাইলাম, আমি হেডারটা বানাবো, কি বানাবো, এটাতে কি কি আছে। তো আমি যদি এখন ডিপ দিয়ে করি, ধরেন ক্লাস দিলাম হচ্ছে হেডার, ঠিক আছে, কোনো সমস্যা নাই। হেডারে কি আছে, একটা লোগো আছে, জাস্ট একটা ডট ডট লোগো নিলাম, ডট লোগো দিয়ে এন্টার দিলে একটা ডিপ তৈরি হয়ে গেল, ডট লোগো দিলে ওই ক্লাস সহ একটা ডিপ তৈরি হয়ে গেল। আচ্ছা, তো নাম দিলাম লোগো, ইমেজ ইউজ করলাম না, সেভ লোগো আসছে, আসছে লোগো। তারপর আরেকটা ডিপ তৈরি করলাম, লোগো আছে আর কি আছে, অনেকগুলো এলিমেন্ট আছে, তাই না? তো এগুলো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে নিতে পারি। তো আরেকটা ডিপ তৈরি করলাম, কেন, প্রত্যেকটা বক্স আকারে চিন্তা করবেন অলওয়েজ। ওকে, তো ওইটার মধ্যে কি আছে, ওইটার মধ্যে ধরেন হচ্ছে আপনার অনেকগুলো এলিমেন্ট আছে। ফর এক্সাম্পল অ্যাঙ্কর ট্যাগ বলতে পারেন, একটা করে লিঙ্ক আছে, হ্যাশট্যাগ দিয়ে দিয়ে হোম এভাবে দিয়ে দেন। ঠিক আছে, অ্যাবাউট, সার্ভিস, ওকে, কন্ট্যাক্ট, যতগুলো পারেন নাম এভাবে নাম দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। ওকে, আসছে, এই যে। এরপর কি একটা বাটন আছে, তো আপনি বাটনটা চাইলে বাটন ট্যাগ ইউজ করতে পারেন। ওকে, বাটন ট্যাগ আমি যদি দিই যে লার্ন মোর, তাও কিন্তু হয়। ওকে, হয়ে গেছে। তো আমরা লেআউটটা কিন্তু ঠিক মতোই তৈরি করছি, সবকিছু কি ডিপ দিয়ে করছি। তো ওরা যেটা বলতেছে আমরা এইভাবে তৈরি না করে কিভাবে বক্স করে, রুলস হচ্ছে বক্স করে তৈরি করা, বাট নাম ওদের গুলো ইউজ করা, ডিপ দিলে ডিপ দিতে পারেন, সমস্যা নাই। বাট যদি আমি ডিপের জায়গায় কি ইউজ করতে পারি, হেডার ইউজ করতে দেখেন আরো দেখতে সুন্দর দেখাবে। বলছে ডিপের জায়গায় হেডারের জায়গায় হেডারটাকে ইউজ করো, আর লোগো যা আছে ডিপ ডিপের মধ্যে দিয়ে দিলাম, বাইরে আমি ইমেজ ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তারপর তো দিয়ে দিই। এরপর আরেকটা ডিপ নিছি যার মধ্যে কি আছে, অনেকগুলা ওই মেনু আইটেম আছে। সো বলছে এটাকে ন্যাভ দিয়ে ডিফাইন করতে, কি দিয়ে, ন্যাভ নামে একটা জিনিস আছে, ন্যাভিগেশন, এটা দিয়ে ডিফাইন করতে বলছে। আর বাটনটা বাটন ট্যাগ দিয়ে, এই তো। সো এখন দেখেন, এখন কিন্তু আরেকটু মিনিংফুল, তাই না? যে পড়তে কিন্তু বোঝা যাচ্ছে ন্যাভ মানে ন্যাভিগেশন, হেডার মানে হেডার ট্যাগ, তাই না? সো এটাই হচ্ছে কি আমার সিম্যান্টিক এইচটিএমএল। ওকে, সো আমি আপনাদের টাস্কটা দিচ্ছিলাম সেটা হচ্ছে
যে লিঙ্কটা দিচ্ছি ওই লিঙ্কটা ধরে জাস্ট এইচটিএমএল লেআউট তৈরি করতে বলছি, ডিজাইন করতে আমি বলি নাই। মানে যতটুকু পারেন, যদি না পারেন তাও আপনি সব ডিপ দিয়ে তৈরি করেন, তাও সমস্যা নাই, ঠিক আছে। আপনি নিজের মাইন্ড থেকে চিন্তা করবেন যে এটা বক্স করে ডিজাইন করলে কেমন হইতো, এ হবে আর কি। ওকে, তো আমি আপনাদের ডিজাইনটা দিচ্ছিলাম, সেটা হচ্ছে এখানে আমি ওপেন করি, এই যে। আচ্ছা এটা আমি দিচ্ছি, এটা মানে আমি পুরোটা করতে বলি নাই। আমি মানে প্রথম দুটা সেকশন বলছিলাম, তাই না? আচ্ছা, সো দেখেন, জাস্ট হচ্ছে নর্মালি চিন্তা করেন, ধর আপনি এটা ডিজাইন করবেন, ডিজাইন করতে বলি নাই, খালি এইচটিএমএল যদি নিজের মতো চিন্তা করতে আপনি কিভাবে করতেন। তো এটাই আমি ডেমোনস্ট্রেশন, আমি এক্সাম্পল দেখাচ্ছি যে এটার, যেটা আমি করতেছি আর কি, একই জিনিস। ওই এখানেও কিন্তু ওই লোগো, ওই চারটা আইটেম, খালি বাটনও থাকবে না, বুঝতে পারছেন? মানে জাস্ট এইচটিএমএল লেআউট তৈরি করবেন সিমেন্টিক ওয়েতে। ওকে, তো এখানে যদি আমি জাস্ট প্রথম দুইটা সেকশন লাস্টেরটা, মাঝখানে কিছু লাগবে না, তখন এই ফুটারটা ইউজ করবেন। ঠিক আছে, ফুটারে কি কি আছে, অনেকগুলো আইকন আছে, আর কি আছে এখানে অনেক একটা লেখা আছে। তো ফুটারটাকে ইউজ করবেন, সবার লাস্টে গিয়ে ফুটারটাই। এটা ডিপ দিয়ে করতে পারেন, ডিপ দিলেও কোনো সমস্যা নাই, বাট ফুটার দিলে দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, এই কারণে। কাজ কিন্তু একই। ওকে, কোনো আহামরি ডিফারেন্স কিন্তু নাই। তো ফুটার মধ্যে কি কি আছে, একটা লেখা আছে আর অনেকগুলো আইকন আছে। তো আমি যদি একটা লেখা দিই, ধরেন পিটা দিয়ে লেখা দিতে পারি, ধরেন লরেল 30 দিলাম লেখা, ফুটার লেখা অ্যাড হয়ে গেল। আর অনেকগুলো আইকন আছে, তো আইকনের জন্য কি ইউজ করতে, ডিভ ইউজ করতে পারি। এই ডিভের মধ্যে অনেকগুলো ইমেজ থাকতে পারে, আপাতত আর কি, এই হবে। ইমেজ তো নাই, তো আমি আপাতত আইকন পরে দেখাচ্ছি, ইয়ে করা, ইম্পোর্ট করা। ওটা আপাতত বুঝে নেন যে কি, যে আমরা এখানে তিনটা ইমেজ ইউজ করবো। এই যে যে বিষয়গুলো আমি ভাগ করলাম, ফুটার জন্য ফুটার ট্যাগ, হেডার জন্য হেডার ট্যাগ, ঠিক আছে। আর মাঝখানে বক্স না দিয়ে কি বলছি, এইভাবে না দিয়ে সেকশন ইউজ করুন ডিভের জায়গায়। দেখেন, এখন আরো মিনিংফুল দেখাবে, যে হিরো সেকশন। সার্ভিস যেন কি ইউজ করবেন, সার্ভিস সেকশন ইউজ করবেন, সেকশন ইউজ করবেন, এ হবে। তো বলতেন ভাই তাহলে এটাকে কিভাবে র্যাপ করবো, তখন তখন আপনি ডিভ ইউজ করেন। মানে ভিতরের জিনিসগুলোকে আপনি ডিভ ইউজ করতে পারেন, যত ডিভ তত সমস্যা, কোনো সমস্যা নাই। বাট বাহির জিনিসগুলোকে আপনি ওই সেকশন, হেডার, ন্যাভ এগুলোতে ডিফাইন করবেন। ভিতরের জিনিসগুলোকে আপনি ডিভ, সবই ডিভ ইউজ করতে পারেন, ম্যাক্সিমাম ডিভ আসলে আমার যদি বক্স করে করে কাজ করেন আর কি। ওকে, সবাইকে বুঝতে পারছে সিমেন্টিক কিভাবে কাজ করে। ডিভের জায়গায় কি দিছি, সেকশন দিছি, ওই জিনিস কিন্তু একই। এখন এটাকে র্যাপ করতে আপনি র্যাপের জন্য ডিপ দিতে পারেন আলাদা করে, ঠিক আছে। তো আমি আপনাকে এটা দেওয়া হয়েছে যে নিজের ব্রেন খাটায় যতটুকু পারেন আপনি জাস্ট এইচটিএমএল লেআউটটা তৈরি করেন, যাচ্ছে এটা এইচটিএমএল তৈরি করলে কেমন হইতো। আমি বলবো প্রথম দুইটা সেকশন করেন, আর লাস্টের সেকশনটা করতে পারেন। ওকে, অথবা আপনারা চাইলে আহ এটা করেও দিতে পারেন, সিমেন্টিক, এটাও ইজি। আমি লিঙ্ক কি ভুল দিচ্ছিলাম, আচ্ছা যাই হোক, হ্যাঁ ওইটাই হবে। তো দেখেন, একদম সিম্পল, জাস্ট এইচটিএমএল তৈরি করবে আর কিছু না। ওকে, আমি বলবো হচ্ছে এটা করেন, ঠিক আছে, আমি যেটা দেখাচ্ছি এখন। আমি লিঙ্কটা চেঞ্জ করে দিব, জাস্ট এইচটিএমএল। আমি কি তৈরি করছি, লোগো, নেভিগেশন আইটেম নামগুলা, বাটন, দ্যাটস ইট। আমার এটা ডান। এখানে কি আছে, এটা সেকশন, এখানে একটা লেখা আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে, সেকশন লেখা আছে অ্যাঙ্কর ট্যাগ আছে, এই তো। এই পার্টটা সেকশন, সেকশনে লেখা আছে, একটা হেডিং আছে, তো আপনি সেকশন বানান, সেকশনের হেডিং দিয়ে দেন, ঠিক আছে। এর মধ্যে একটা বক্স আছে, বক্সে আরো তিনটা বক্স আছে। তো এইভাবে নিজের মতো করে চিন্তা করে আপনি কাজগুলো করেন, পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নেই। কারণ এরকম অনেক কাজ আমরা সামনে অনেকবার করব, ঠিক আছে। এটা জাস্ট আপনাদের আইডিয়া নিয়ে খেলা করা, যে আপনার ব্রেনে কতটুকু কাজ করতেছে, ঠিক আছে, আপনি নিশ্চয়ই কতটুকু চিন্তা করতে পারতেছেন, ঠিক আছে। যদি ভুল হয় তাও কোনো সমস্যা নাই। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, কারণ এটা জাস্ট হচ্ছে একটা প্র্যাকটিস পারপাস, যে সিমেন্টিক এইচটিএমএল কিভাবে কাজ করে। কারণ আমরা সামনে অনেক কাজ করবো, তখন এমনি মুখস্থ হয়ে যাবে। আপাতত নিজের ব্রেন থেকে ট্রাই করেন, যাচ্ছে এখানে কি ট্যাগ ব্যবহার করা যেতে পারে, যা শিখছেন এর মধ্যে, এর বাইরে কিছু না, ঠিক আছে, যা শিখছেন এর মধ্যেই। ওকে, তো আপনি চাইলে ডিপ ডিপ দিয়ে করেন, তাও কোনো সমস্যা নেই আমার। ওকে, সব ডিপ দিয়ে ভাগ করে করে করেন, তাও সমস্যা নেই, বাট কমেন্ট করবেন কোনটা কি সেকশন। এটা সার্ভিস সেকশন, এটা হচ্ছে হেডার, যে নাম দিবেন হচ্ছে হেডার, এই হবে হেডার সেকশন। ওকে, আচ্ছা, সো ওই ভিডিওটা একবার দেখবেন, এটাও আরেকবার দেখবেন, ঠিক আছে, তাহলে আপনার কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো তারপর যদি মনে হয় ভাই অনেক কঠিন লাগতেছে, কনফিউজিং, তাও কোনো সমস্যা নাই, জাস্ট নিজ থেকে ট্রাই করেন।
ওকে, কারণ সামনে আমরা নেক্সট ক্লাসে সিএসএস আর অনেকগুলো জিনিস শিখবো আর কি। তখন একটা প্রজেক্ট করব, ঠিক আছে, ছোট্ট প্রজেক্ট, ওই ছোট্ট প্রজেক্টটা করলে অনেক কনসেপ্ট এমনি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আপাতত কি করবেন, বেশি কিছু না, যা শিখানো হয়েছে যে সিলেক্টর গুলো কিভাবে কাজ নিজে ট্রাই করে দেখেন যে কোনটা আগে দিলে কেমন, কোনটা ডিজাইন পায়, কোনটা পরে দিলে কোনটা ডিজাইন পায়, প্রায়োরিটি লিস্টগুলো চেক করে দেখেন। এরপরে যে টেমপ্লেট দেওয়া হয়েছে এই টেমপ্লেটটার মতো করে জাস্ট এটাকে যদি এইচটিএমএল দিয়ে বানাইতে বলা হয় তাহলে আপনি কিভাবে বানাবেন, ওইটা খালি ডিজাইন করবেন। ওকে, কারো কোনো কনফিউশন? ওকে, হ্যাঁ, আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যতগুলো সেকশন আছে সবগুলোকে কার মধ্যে রাখবেন, এখানে দেওয়াই আছে, এই দেখেন, সবগুলোকে আপনার এখানে দেওয়া আছে, যেখানে দেওয়া নেই মেইনের মধ্যে রাখবেন। ঠিক আছে, যতগুলো সেকশন আছে হেডার ফুটার বাদে বাকি সবকিছু এই মেইন ট্যাগের মধ্যে রাখবেন। ওকে, এটা হচ্ছে কি গুড প্র্যাকটিস। এই গুড প্র্যাকটিস গুলো করতে করতে অভ্যস্ত হবেন, আপাতত নিচ থেকে একটু ট্রায়াল দেন আর কি। আচ্ছা, যদি পারেন ভালো, না পারলে কোনো সমস্যা নেই, বাট নিচ থেকে ট্রাই করেন যে বক্স লেআউট যদি নিজে বানাই তাহলে এইচটিএমএল লেআউটটা কেমন হওয়া উচিত। আরো বেটার জিনিস দেখাই দিই, চাইলে আপনারা কি করতে পারেন, এখান থেকে আইডিয়া নিতে পারেন, ইন্সপেক্ট করলে একটা আইডিয়া পেয়ে যাবেন ওরা কিভাবে করছে। এই দেখেন, জাস্ট নাম পড়েন যে ডিভ ডিভ, ঠিক আছে, সবার উপরে শেডার আছে। ঠিক আছে, তো এটা দেখলে একটু কনফিউজ হয়ে যেতে পারেন, তো এটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য, দেখেন ডিভ এর মধ্যে ডিভ, এর মধ্যে মেইন, ঠিক আছে, তো এই আর কি বিষয়গুলো তারা ভাগ করছে আর কি। যাই হোক, এত কনফিউজ হওয়ার কিছু নেই, এখান থেকে এটা না ওপেন করলেও চলবে, জাস্ট আপাতত নিজের মাথা খাটায় যতটুকু পারেন। ওকে, এই তো, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কিছু সিএসএস আরো কিছু জিনিস দেখবো, দেখার পরে ওগুলা দিয়ে আমরা এইচটিএমএল একটা লেআউট তৈরি করবো ডিজাইন সহ, তখন গিয়ে আপনার কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আপাতত এই আজকেরটাও বুঝছেন, আগের ক্লাসের ভিডিওটা আরেকবার দেখেন, দেখার পর নিজে একটু ট্রাই করেন। ঠিক আছে, জাস্ট এইচটিএমএল লেআউট বানানো, আর কিছু না।